হ্যাঁ, গুড গুড ইভিনিং। আরে কি হয়েছে, কালকে রাত থেকে সারাক্ষণ মেসেজ এক একজনের। আমি ঘুমাচ্ছি না কেন, আমি অনলাইন কেন? তো এবার অনলাইন আমি কেন এত রাত অবধি অনলাইন কেন, ঘুমাচ্ছি না কেন? এমনি অন্যান্য দিন আমার কি হয়, মানে আমি বলি না 12টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো 12টার পরে আমি 12টার আগে ঘুমাই না। তো আমি কি করি, যতটা সম্ভব মানে যেটুকুনি জিবি এমবি থাকে আমি রাতের দিকে সব ডাউনলোড করার, আপলোড না কী সব বলে ওইটা করার চেষ্টা করি যতটা পারি। হ্যাঁ, এইবার অনেক সময় কি হয়, ওই টাওয়ার ফাওয়ার ওই হয়ে যায়। আর আমি দেখেছি, ধরো ইউটিউবে কিছু আপলোড করছি, তখন যদি আমি ফেসবুকেও কিছু আপলোড বসিয়ে দিই, হতে চায় না। আমি আবার যখন ফেসবুকে আসবো, ফেসবুকের সাইটটা অন করব, তখন ফেসবুকের জিনিসগুলি ঘুরতে থাকবে, মানে তখন ফেসবুকের আপলোডটা হতে থাকবে। আবার আমি যদি সেই ফাঁকে একবার ইউটিউবে যাই, গিয়ে দেখবো ইউটিউবের যেটা হচ্ছিল, ধরো 50% হয়ে রয়েছে, ওটা ওই 50%-এ বন্ধ হয়ে রয়েছে, আর হচ্ছে না। ওটা যদি ইউটিউবে থাকি তখন আবার ইউটিউবটা ঘুরতে থাকে। বুঝতে পেরেছো? এরকম অবস্থা। অথচ দেখা যাচ্ছে আমি দুটোর মধ্যেই কিছু একটা আপলোড করার জন্য বসিয়ে দিয়েছি, ও মালার আপলোড হয় না। তো আমি একবার এটার মধ্যে যাই, একবার এটার মধ্যে যাই। তো আমি কি করি, মানে বিশেষ করে ফেসবুকে আমি দেখেছি ফেসবুকে এটা বেশি টানে, মানে জিবিটা বেশি, এমবিটা বেশি নষ্ট করে। তো এর জন্য কি করি, হ্যাঁ, এর জন্য কি করি, মানে বেলাবেলি এফবিতে, মানে রাতের দিকে, বেশি রাত না, মানে 12টার আগের থেকে আমি আপলোডগুলি বসিয়ে দিই। আর ওটা ঘুরতে থাকে, তো মাঝে মাঝে তো এফবিটাই চালিয়ে রেখে দিই, ঘুরতে থাকে। যার ফলে আমাকে তোমরা সবাই অনলাইন দেখো, আমি কিন্তু আমার কাজে চলে গেছি, হয়তো খাওয়া দাওয়া করছি, এই করছি, এবার একটার পর একটা আপলোড হচ্ছে আর আসছে। দেখা যাচ্ছে যেটা আমি 1.5 ঘন্টা আগে বসিয়েছি, হ্যাঁ সেটা হয়ে রয়েছে, সেটা পরে হচ্ছে, কিন্তু আমি মানে জাস্ট আপলোডে বসিয়ে দিয়ে যেটা গেছি সেটা আগে হয়েছে। এবার কোনো কারণে 1.5 ঘন্টা আগে যেটা বসেছি সেটা ঘুরতে ঘুরতে, তার নিজের ইচ্ছা মতো ঘুরতে ঘুরতে যখন আপলোড হয়েছে তখন বাজে রাত 1। তো তোমাকে তো সেটা একটা দেখাচ্ছে, তুমি তো ভাবছো একটার সময় আমি বোধহয় আপলোড করছি, আদতে কিন্তু তা না। ঠিক সেটা হচ্ছে মেসেজেও। আমি একটা টাইমে মেসেজ খুলি, মাঝে মাঝে মেসেঞ্জারটা আমি খুব কম খুলি, কি জানি কেন। মেসেঞ্জারটার মধ্যে বেশিরভাগই খুললে নো ইন্টারনেট কানেকশান দেখায়, তো আমি আর খুলি না মেসেঞ্জারটার জন্য। আর এই যে এখনও যে লাইভ করছে, আমি একবারে ইউটিউবে চলে যাবো, কেননা ফেসবুকে লাইভে না প্রচণ্ড এমবি কাটে। তো যাই হোক, কী বলে এটা না, মেসেঞ্জারে গিয়ে যদি দেখি দরকারি মেসেজ আছে, আমার পছন্দের লোকজনের মেসেজ আছে, তো আমি একবারে সব মানে অ্যান্সার দিতে থাকি। তখনই পরপর এক একজনের ক্লিক করে অ্যান্সার করতে থাকি, পরিষ্কার কথা। কিন্তু তুমি দেখা যাবে সেই অ্যান্সারটা তুমি 4টের সময়ও পেতে পারো, কারণ আমি ওই যে বললাম আমার মেসেঞ্জারটাও স্লো। এখন আমি জানি না কেন এই জিনিসটা হচ্ছে স্লো। মাঝে মাঝে লেখা থাকে যে নো কানেকশান, নো কানেক্ট, নো কানেকশান, এরকম করে কি জানি ইন্টারনেট রিস্টোর না কী সব লেখা থাকে। বুঝতে পেরেছো? আমি তো বুঝতে পারি না এগুলি। মানে কানেকশান একবার চলে যায়, একবার কানেকশান আসে, এবার কানেকশান আসলে ওটা ঘোরে, কানেকশান আবার টুক করে চলে যাচ্ছে। তো ধরো আমি তোমাকে 12টা থেকে তোমাদেরকে আমি মানে যাদেরকে আমি মেসেজ রিপ্লাই করছি, যাচ্ছে, করছি রিপ্লাইটা, এবার যেতে যেতে কারোর কাছে সেটা একটাই পৌঁছাচ্ছে, কারোর কাছে সেটা দুটোই পৌঁছাচ্ছে। যেহেতু আমার এই ডিস্টার্বটা করছে, এখন আমি জানি না আমার তো 4G, তার জন্য কি না আমি জানি না, সেটাও হতে পারে। তো তুমি হয়তো ভাবছো ও মা, ও দেখি রাত 3টায় আমাকে মেসেজ করেছে, আদতে তা না। আমি কিন্তু মেসেজ রিপ্লাই করেছি 12টার মধ্যে, বা 12টা থেকে শুরু করি, তখন শুয়ে তখন আমার সুবিধা হয়, বা 12টার আগের থেকে, মানে আমি শুয়ে তারপর করা শুরু করি, এর আগে পরে আমার অত হয়ে ওঠে না আগে। তো করে টোরে কিন্তু আমি এবার স্বাভাবিকভাবে মোবাইল আমার অন থাকবে, নাহলে ওগুলি যাবে কী করে, তারপর টুকটুক টুকটুক করে যেতে থাকে। এবার যারটা যাবে, কারোরটা আবার ওই লাল এসে যায়, মানে গেল না, কোনো কারণে গেল না, মেসেজ নট সেন্ড। তুমি এবার, আমি কিন্তু মেসেজ রিপ্লাই করেছি, তোমার কাছে সেন্ট আনসেন্ট হয়ে রয়েছে ওটা কোনোভাবে, জানি না, ওটা ওদের ইন্টারনেটের সমস্যা, নেটওয়ার্কের সমস্যার জন্য।
মেসেজ নট সেন্ড, কোনো একটা ছবি পাঠালে নট সেন্ড, বা কোনো কেউ কোনো একটা কথা বলেছে সেটাকে আমি কোট করে আবার তাকে রিপ্লাই করছি কোটিং, এতটা নিতে পারিনি আমার মেসেঞ্জার, মানে ভীষণ সমস্যা করে, বুঝেছো তো। তো এই অবস্থা। আবার কি, এবার ধরো আমি ইউটিউবে গেছি, কোনো সময় ইউটিউবেও আমি পরপর সব আপলোড দিয়ে রাখি। বুঝেছো, এবার যে ইচ্ছা মতো হতে থাকে, মানে ধরো এফবিটা আপলোড সব হলো, হ্যাঁ, মানে টাইম লাইনের এফবিতে তো বেশি আপলোডিং আমার থাকে না কিছু, আমি তো বেশিরভাগই সব শেয়ার করি, অনেক জিনিসই শেয়ার করি, তো আমার তো নিজস্ব আমি কিছু দিই না, সেই দিকে একটা সুবিধা আছে। তো আমি তো বেশিরভাগই কী বলে ওইগুলোকে কালেক্ট করে পাঠিয়ে দিই, কপি পেস্ট করে দিয়ে দিই, এই একদিকে আমার সুবিধা। কিন্তু ওটা হতেও তবুও ঠিক আছে, কিন্তু ইউটিউবে তো সেটা হয় না, ইউটিউবে তো আর কপি পেস্ট করা যায় না, অন্তত আমি তো পারি না কী সব করা, ডাউনলোড ইউটিউব থেকে ডাউনলোড করে সেটা আবার আপলোড করা, এত কিছু আমি পারি না। তো আমাকে এফবি থেকেই আমি সেটাই, মানে আমার এফবি আর ইউটিউব একই প্রায়। তো যদি কিছু পাই ডাউনলোড করার মতো, ডাউনলোড যদি করে ফেলতে পারি, তাহলে আমি সেটাও ইউটিউবে পাঠিয়ে দিই, তো ওটাও ঘুরতে থাকে। তো এফবিতে তো বেশিরভাগই কালেক্টেড পোস্ট আমার হয়, ভালো জিনিসই আমারই ভালো লাগে, কারণ এফবিতে বেশি লেখালেখিগুলি দেখা যায়, খুব সুন্দর সুন্দর লেখালেখিগুলো দেখা যায়, ঠাকুর দেবতার, বিশেষ করে আমি যে জিনিসগুলো দেখি, পশু পাখি, ঠাকুর দেবতা, তারপর একটু স্বাস্থ্য রিলেটেড, একটু ভয়ের জিনিস, হ্যানা ত্যানা, তো এগুলি দেখি। আর ইউটিউবে একটু ভূতের গল্প টল্প নিয়ে থাকি, কোনো ব্লগার যদি ভূতের গল্প দেয়, হ্যাঁ, সেগুলো নিয়ে থাকি, মানে হরর, একটু আনন্যাচারাল, ভালো লাগে, এগুলো ভালো লাগে আমার প্রিয়। মানে আমার ধরো আমার বান্ধবী যেমন ব্লগ করে, যেটুকুনি করুক, অনেক সময় ব্লগ তো দেখতেই পাই না, সময়ই পাই না, তার চেয়ে বড়ো কথা আমি জানি যেহেতু করে, আমি একবারে পরপর অনেকগুলো দেখতে থাকি আর কমেন্ট করতে থাকি, তো সেই হিসাবে ফোনটার মধ্যে ওইভাবে অ্যাটাচ করে রাখি, আমি অ্যাটাচমেন্টে থাকি, হ্যাঁ, তো সেইভাবে চলি। তো তো এর জন্য দেখা যাবে দুটোতে তিনটেতে, কারণ একটা আপলোড হচ্ছে, বুঝেছো, আপলোড হতে থাকে। তো এইভাবে মানে ধরো কোনোটা যদি আমার রাত 12টায় আপলোড হয়, যার আমি ওটা 7টায় বসিয়ে রেখেছিলাম, বসিয়ে হয়তো আমি নিজের কাজে চলে গেছি, মানে আমাকে তুমি যদি লাইভে না দেখো, তার মানে আমি মোবাইল নিয়ে কিন্তু নাও থাকতে পারি সেই টাইমে, মানে তুমি ফোন করলেও আমাকে নাও পেতে পারো, কারণ আমি মোবাইলটা বেশিরভাগই আমি চার্জে বসি, যেহেতু আমার মোবাইলটা একটু গন্ডগোল করে, একটা পুরোনোও হয়ে গেছে, তো আমি মোবাইলটা চার্জে বসিয়ে রেখে, মানে স্লো কানেকশান, হ্যানা ত্যানা অনেক ডিস্টার্ব করে, তার জন্য আমি চার্জে বসিয়ে রেখে, চার্জে বসালে কি আমার মাথায় থাকে যে মোবাইলটা এখানে আছে, আর এরকম আমি অন্যান্য জায়গায় রেখে গেলে না, আমি খুঁজে পাই না, মোবাইলটা মনে থাকে না কখন কোথায় রাখবো, মানে ওই হয়ে যায়, একটা নির্দিষ্ট জায়গায় ওই জন্য চার্জে বসিয়ে রাখি, সে চার্জ হোক না হোক চার্জে আমি বসিয়ে রেখেছি, কত সময় চার্জে বসিয়েছি, কিন্তু এই দেখো না, এখন মায়ের মোবাইলটার মধ্যে চার্জ নেই, আমি ইজিলি মায়ের মোবাইলটা চার্জে বসাতে পারি, মায়ের মোবাইলটা আনতে গিয়েও আনতে ভুলে গেলাম, অথচ মায়ের মোবাইলটা নিয়ে কিন্তু কাজ করছিলাম, মানে একজনকে ফোন করছিলাম, মা বলছিল যে ফোন কর, মা তো আবার কানে ফোন ধরে রাখতে পারে না, হ্যাঁ, মানে মায়ের হয়ে আমাকেই ফোনটা করতে হয়, আমারও ভালো লাগে না ফোনে কথা বলা, এখন কিছু জিনিস আছে তো ফোনে করতেই হয়, সেটা তারাও হয়তো দেখা যাবে ইন্টারনেট পারে না, হতেই পারে, হ্যাঁ, তো সব রকমই দেখো, তাদের বয়সী মানুষ, তারা তো আর ইন্টারনেট অত করেন না, আবার এই বয়সের মানুষও আছে ইন্টারনেট করেন, আমার মা যেমন করেন, আমার মাসি করে না, মাসি তো নেই এখানে, মাকে বললো যে ফোনে একটু কথা বল, মা মাথাটা ধরে রয়েছে, একটু কথা বল, দরকার একটু কথা, সেই বলার পরে এই যে আমি ফোনটা নিয়ে আসবো এখন সামনে, বুঝতে পেরেছো, নিয়ে এসে ইজি চার্জে বসিয়ে রাখতে পারতাম, এতক্ষণ কথা বলতাম, আমি যেটুকুনি কথা বলি না কেন চার্জটা হতো, আমি আনতেই ভুলে গেছি। তো মানে আমি খুব একটা মোবাইল ব্যাপারটা খুব একটা সিরিয়াস না, বুঝেছো, মানে মোবাইলটা আমার কাছে খুব একটা এসেন্সিয়াল না, মোবাইলটা আমার মেইনই হচ্ছে মানে ফোন আসা যাওয়া, ফটো তোলা, পরিষ্কার কথা আমি বলছি, ফোন আসা যাওয়া, ফটো তোলা, আমি কিন্তু মোবাইলের কাজ না আমার, মানে মোবাইল কম্পিউটার এই রিলেটেড কাজ আমার কিন্তু না, এবং আমি এই রিলেটেড কাজই নিইনি, জবটা আমি নিইনি, এসব রিলেটেড জব আমার ভালোও লাগে না, আমি নিইও নি, কোনোদিন চেষ্টাও করিনি, আর ঠাকুর না করুক যেন আমাকে কোনোদিন মোবাইল রিলেটেড
বা কম্পিউটার রিলেটেড কাজে যেন বসতে না হয়, কারণ আমার ভালো লাগে না। সত্যি কথা, সামনে একটা কিছু নিয়ে বসা আমার ভালো লাগে না। হ্যাঁ, আমার হাঁটা চলার কাজ, ফিল্ড ওয়ার্ক কাজ আমার খুব ভালো লাগে। তো তাতে দুটো বেতন কম হোক বা সেই চাকরিটা খুব একটা বড় নাম না হোক, তবুও আমার ভালো লাগে, যার যেটা ভালো লাগে। এখন যে অনেক দেখবে তুমি সায়েন্সের স্টুডেন্ট আছে, তারপরেও সে সাহিত্য লেখে, মানে সাহিত্যের কাছে যায়, কাব্যর কাছে যায়, মানে সাহিত্য কাব্য নিয়ে থাকে। এখন তুমি যদি তাকে বলো, এ বাবা তুই কেন অঙ্ক নিয়ে পড়লি না, এ বাবা তুই কেন ওই নিয়ে পড়লি না, মানে তুমি হাজার একটা যুক্তি দেখাও না কেন, লজিক দেখাও না কেন, আরে তার ভালো লাগাটা তার কাছে, সে তো তোমাকে বলেনি কিছু, সে তার ভালো লাগাটা নিয়ে আছে। তুমি নিজের টেস্ট, তোমার নিজের যুক্তি ওর ঘাটটার মধ্যে কেন দিচ্ছ, কানটার মধ্যে? তোমার যেটা ভালো লাগে সেটা নিয়ে থাকো। তার মানে তোমার জীবনে কিছু ভালো লাগা নেই, তার জন্য তুমি তোমার ভালো লাগে অন্যের কোনটা ভালো লাগছে, ভালো লাগছে না কেন, ওটা ভালো লাগছে না, ওইটা নিয়ে কালচার করা হচ্ছে তোমার ভালো লাগে, যার জন্য তুমি নিজেকে কন্ট্রোল করতে পারছো না, তাই না? যার যেটা ভালো লাগছে থাক না। কত পুলিশ অফিসার তো কি সুন্দর কবিতা লেখেন, তা আমি কেন বলবো যে তুমি কেন কবিতা লেখো? কত ক্রিকেটারের ছেলে, সে ছেলে কি সুন্দর সাহিত্য টাহিত্য নিয়ে আছে। আবার কত মানুষ দেখা যাচ্ছে ভীষণ অঙ্ক পাগল, ভীষণ সায়েন্স পাগল, কী পাওয়ার সায়েন্সের মধ্যে, হয়তো সায়েন্স পাগলা এত, সে মানে এত ভালোবাসে সায়েন্স সাবজেক্টটাকে, সেই আন্দাজে সে দাঁড়াতে পারেনি, নাই বা দাঁড়াতে পারলো। আরে ভালো লাগার তৃপ্তি একটা আলাদা জিনিস, স্যাটিসফ্যাকশন জীবন একটা আলাদা জিনিস। সবসময় মেপে ঝেপে জীবন চলে না। তুমি বলবে যে তুমি তোমার ছেলেটাকে বলছো তুমি ওই মেয়েটাকে বিয়ে করলে না কেন, ওর ভুল কত সুন্দর, ওর নাক কত সুন্দর, ওর দাঁত কত সুন্দর, আহ কি গরম, সুপার হিট, কিন্তু থাকবে তোমার ছেলেটাও বউটাকে নিয়ে, ও কার সাথে মিশলে ভালো লাগছে তুমি সেটা ঠিক করে দাও আর কি। হ্যাঁ, তুমি তোমার বরকে নিয়ে তোমার ভালো লেগেছে বলে এই অবধি তোমার জীবন টিকে আছে, তাই তো? বা তুমি ঠেলে টুলের জীবনটা জোড়াতালি দিয়ে করে আছো, তুমি ওকে জিভের টেস্ট করবে কেন? এমনও হতে পারে তার বউ এসে তাকে একটা থাপ্পড় দিয়ে কথা বলে, এই তুই এটা খাও, এই এটা খাও, বা এটা নাও, বা দুজনে কাড়াকাড়ি করে খায়, এটাকেই তোমার ছেলেটার আনন্দ। তুমি কি করে বুঝবে যে প্লেটের মধ্যে সাজিয়ে দেওয়া দিলেই আনন্দ? তুমি সেটা ঠিক করে দেবে কেন? তুমি তোমার ছেলেকে প্লেটের মধ্যে সাজিয়ে দাও, ওর বইয়ের থেকে কি করে নেবে সেটা ওর ব্যাপার। ঠিক তেমনি মেয়েদের ব্যাপারও তুমি সিলেক্ট করে দেওয়ার কে যে কীভাবে চলবে। তাহলে তুমি এসে জামাইয়ের সাথে শুয়ে পড়ো, ঠিক কথা না বলো? হ্যাঁ, জামাই নিয়ে থাকো। আমার কথা হচ্ছে সেটা, একটা মানুষের একটা চিন্তাধারা থাকে যে আমার এটা ভালো লাগে। অনেকে দেখবে বলবে কি আলু সেদ্ধ ভাতটা দে না রে, শুধু আলু সেদ্ধ ভাতটা দিয়ে খাওয়ার পর বলবে যে আমি পাশে আর কিছু দিস না, আমার মুখটা নষ্ট করবো না। তুমি কি তাকে বলবে তুই একদম লুজার, তুই হাতের পথটা খেলি না? অনেকে দেখবে নিমন্ত্রণ বাড়িতে ডাল ভাত দিয়ে খেয়ে পেট ভরে ফেলেছে, তুমি কি বলবে মা মাংসটা খেলি না? আরে ও কোনটাতে তৃপ্তি পাচ্ছে না, ওর তৃপ্তিটা আগে, খেয়ে যে ও হাসি মুখটা দিয়েছে এটা হচ্ছে আগে। তার জন্য কি তুমি ওকে মাংস সাধবে না? অবশ্যই সাধবে। এবার ও নিল না সেটা পরের কথা। তেমনি দেখবে অনেকে অনেক পদ হয়েছে, হ্যাঁ, একটা পদ দিয়ে গুছিয়ে দেখা গেল মাংস 2 পিস মাংস আরও বেশি বলে শুধু মাংস ভাতটা খেয়ে নেবে। তুমি কি তাকে বলবে এই বাবা বাবু যেহেতু মাংসটা দেখছো ওটা দিয়ে খেলো? আরে ও খেয়ে তৃপ্তি পেয়েছে, ও যে বড়াটা খেলো না, ও যে ঠোঁটটা খেলো না, ও যে মোচাটা খেলো না, ও যে বাটাটা খেলো না, এটা দেখো তো। কোনো একটা জিনিসে যখন লক্ষ্যভেদ থাকে না, মানুষের লক্ষ্য থাকে যেন ও সেটাকে ভালোবাসে। সেটাই আমি বলছি। তো আমার কোনো সময় কম্পিউটার মোবাইল রিলেটেড এসব কাজ আমার না, আমার ভালোও লাগে না। তো এখানে থাকলে আমার করতে তার জন্য কি আমি মোবাইল কিনবো না? মোবাইল জিনিসটা আমার খুব ভালো লাগে, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান ভালো লাগে। তার মানে এই নয় যে ওটা নিয়ে আমি বসে থাকি। আর বেশিরভাগ অ্যাপ্লিকেশানগুলো অন্যেরাই করে, যেমন ধরো আমি এখনও অবধি মোবাইল কিনে আমি যে এফএমটা আমি মানে চালাইনি বা চালাতে ইচ্ছে করেনি, কারণ এফএম আমি জানি না, মানে আমার যে কটা মোবাইল ছিল হেডফোন ছাড়া এফএম চলে না, আর আমারটা ভীষণ বিরক্তির ব্যাপার। দ্বিতীয়ত এফএম আমার কেন ভালো লাগে না, আর একটা জিনিস হচ্ছে এফএমে তাদের নিজের ইচ্ছা মতো গান দেয়। হ্যাঁ, আমি ধরো এখন চাইছি যে সব কটা আমি এসপি বালসুব্রমণিয়ামের গান শুনবো, সেটা তো আমি এফএমে পাবো না। এফএমে যখন যেটা হচ্ছে আমাকে শুনতে হবে। হয়তো দুপুরবেলা হিন্দি গান দেয়, হয়তো ওই শুক্রবার বিকেলবেলা পুরোনো দিনের গান দেয়,
হ্যাঁ, বা ওই শনিবার ৮০ সালের গান দেয়, তা আমার কি লাভ আছে? তার চেয়ে আমার ইউটিউব ভালো। আমি একটা মানে ওই করবো, তারপরে চলতে থাকবে। তো এখানে আমার একটা লোকসান কি হয় যে সারাক্ষণ জিবি এমবিগুলি কাটতে থাকে। এবার এটার যে কিছু একটা ব্যাপার তো নিশ্চয়ই আছে। আমাকে দাদারা বলেছিল যে কি স্টোর করা যায়, অনেক কিছু করা যায়, মানে যাতে আমার এমবিও কাটবে না, এদিকে আমি গানও শুনতে পাচ্ছি। হ্যাঁ, কানে এদিকে আর কানেও লাগাতে হচ্ছে না। হ্যাঁ, মানে এফএম এর ওপর নির্ভরও করতে হচ্ছে না। তো আমি সেরকম চেয়েছিলাম যে জিনিসটা আমার কন্ট্রোলে থাকবে, তো আমি এটা করে উঠতে পারিনি। বুঝতে পেরেছি যে ব্যাপারটা রেকর্ড করতে হয়, ওই যে কম্পিউটারের ওখানে দিয়ে দিয়ে পরপর গানগুলো রেকর্ড করতে হয়, আর ভেতরে একটা কীবোর্ডে চিপ ভরতে হয়, এরকম কিছু একটা আছে। তো আমি সেটা চেয়েছিলাম। তো আমার এখনও পড়া হয়ে ওঠেনি। কলকাতা একবার বলেছিলাম একজনকে যে একটা দোকানে এখন পরপর তো আছে, ওটাকে রেখে যাবেন। আমি রেখে যাবো না মোবাইল, আমি এসে বসবো, তুমি পরপর করতে থাকো। বাচ্চা ছেলে, মানে বাচ্চা ছেলে না, মানে এগুলি তো ওরা আচ্ছার করে। আমার কাছে যেহেতু এটা একটু নতুন ব্যাপার, বা যেহেতু আমি কম্পিউটারের এসব কিছু জানি না, মানে কম্পিউটার আর মোবাইল অ্যাপ্লিকেশন সম্পর্কে আমার খুবই কম মানে ইন্টারেস্টও কম, ধারণাও কম। তো মানে আমি যেগুলি চাই সেগুলি হলেই আমি খুশি। এর বাইরে আবার নতুন করে আমার দরকার পড়ে না। আমি একটু ফিল্ড ওয়ার্কই ভালোবাসি। তো সেইটুকুনি হলে তো ওরকম চ্যাংড়া ছেলে পেলে থাকে না আমার পাশে, ছেলে পেলে মানে ধরো কারোর কম্পিউটারের দোকান, ওকে বসিয়ে রেখেছে। ওদের কাছে তো এগুলো, ওরা তো সারাক্ষণই গেম টেম খেলতে থাকে, ওদের কাছে তো এগুলো কোনো ব্যাপারই না। বলেছিল আমাকে 40 টাকা দেবেন, আমরা সব ভরে দেবো। 40 টাকায় তখনকার দিনে, হ্যাঁ 40 টাকায় ইসেতে বলেছিল, শিয়ালদা শিশির মার্কেটের মধ্যে, জানোই তো পরপর অজস্র দোকান বসে থাকে। তা আপনি শুধু গান লিখবেন। আমি বললাম কি বেছে বেছে গান? বলে বেছে বেছে গান হলে 80 টাকা। হ্যাঁ, বেছে বেছে গান, মানে ধরো লতার ওই গানটা। তা আমি বললাম তাহলে কীভাবে? বলে কি আপনি 80s 90s এইভাবে লিখবেন, মোটামুটি কয়েকটা সিনেমার নাম দিয়ে দেবেন। এবার সিনেমার ওই গানটাই নেবো, ওই গানটা নেবো না, তাহলে কিন্তু আপনার একটু দাম বেশি পড়বে। ঠিক আছে, তাও দেখা যাক। হ্যাঁ, তো আর করা হয়ে ওঠেনি, আমি ভুলেও গেছি, করা হয়ে ওঠেনি। করবো করে তারপর কি স্টোরে চিপ কিনতে হবে, মানে কিনলে আমার হয়েই যেত। তারপর যাই হোক, ও আর করা হয়ে ওঠেনি আমার, মানে এখনো অব্দি করা হয়ে ওঠেনি। সে কত সালের ঘটনা ভাবো তো, 2015 সালের ঘটনা হতে, বা তারও আগে। এখন 25 সাল, 10 বছর হয়ে গেছে। হ্যাঁ, তো আবার আর করা হয়ে ওঠেনি, বুঝতে পেরেছো? তো সেই আর কি, মানে এতটা ইন্টারেস্টেড না আমি। তো কম্পিউটারেও ভাবছি, মা মাঝে মাঝে বলে আমাকে অনেকগুলি ঠাকুরের গান একসাথে করে আমার মোবাইলে দিয়ে দিতে। আমি যে তুমি শুনতে পাবে না, মোবাইলটার ওখানে ছাতকুড়া পড়ে গেছে। আগে নাকি হতো যে ওং নমঃ শিবায় নাকি হতেই থাকতো। আমি যে হতেই পারে না, হয়তো ওটা তোমার কোনো সময় হয়তো অ্যালার্মে রয়ে গেছে, অ্যালার্ম বেজে যাচ্ছে, তুমি তো আর অ্যালার্ম ওই করতে পারো না, হয়তো আধ ঘন্টা বেজেই গেছে অ্যালার্ম, ওটা শুধু ওং নমঃ শিবায়। মা বলে না ওটা ছিল। আমি যে হতেই পারে না, ওটা অ্যালার্মে ছিল। আর বাবা নাকি ওই মোবাইলের ব্যাটারি চেঞ্জ করতে গিয়ে মোবাইল খারাপ করে ফেলেছে। হ্যাঁ, তোর বাপ নষ্ট করে দিয়েছে মোবাইলটা। আমাকে একটু ওং নমঃ শিবায়, তারপরে ওই যে গান জানি, ওই যে মা দুর্গার ওই যে রিংটোন থাকে না, ওই রিংটোনটাকে বলে গান, ওই গানগুলি আমাকে দিবি, এই শুরু করছে কয়েকদিন ধরে। আমি ঠিক দাঁড়াও তো, হাবড়ায় যাবো, নগরুত্তম মোড়ে আছে, করে দেবো ফোন। আরে তার জন্য সেরকম একটা সেট আপের মোবাইল দরকার। আমার মায়ের মোবাইলের মধ্যে ছাতকুড়া পড়ে, আবার রিং হলেও শোনা যায় না, কানের মধ্যে দিলে শোনা যায় না। তো তোমার গানটা বেরোবে কোন মানে সেদিকে জায়গাটা দিয়ে, সেটা তো একটু লাগবে নাকি? তাহলে সেটা তারপর তুমি দিতে পারো না মোবাইলে চার্জ, তা আমার একটা আলাদা চার্জার কিনতে হবে। যেহেতু তোমার জন্য আমি একটা কম দামের মোবাইল কিনবো, তবে তো সব মিলিয়ে তো আমার লাগবে না। একটা চিপ কিনবো, যেহেতু বলছো তুমি নিজেই কম দামের মোবাইল আনবি, কিপ্যাডওয়ালা। হ্যাঁ, তো যত দামি মোবাইল তত ছোট কিপ, মা তো চোখেও দেখবে না। হ্যাঁ, আর একটুখানি বড় স্ক্রিন আনতে হবে, নাহলে সব কিছুতে আমাকে ধরতে হয় ফোনটাকে। দৌড়ে এসে আমাকে ফোন ধরতে হয়। দেখ তো কে ধরলো, দেখ তো কে। তা তোমার ধরার কি দরকার? কানটার মধ্যে দিয়ে বলো কে, তা বলবে না, দেখ তো কে। তো এত সমস্যা হয়। আবার অনেক সময় কি চেনা মানুষের ফোন এসছে, আমার নাম্বারটাও চেনে, নামটা বুঝতে পারে, ছোট্টর মধ্যে লিখে রেখেছি। এবার
আমার নাম্বারটা চেনে, আর আমার এক মাসি আছে তারটা চেনে। এবার অন্যের নাম উঠলেও এত বড় নাম করে পড়তেও পারে না। মানে নামগুলো তো এমন এমন স্ক্রিনের নাম, এ তো আর অ্যান্ড্রয়েড না যে একসাথে নামটা উঠতে থাকবে। নামটা এমন 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 করে যেতে থাকে, কি যে মোবাইল বুঝতে পারে না। স্ক্রিনটাও ছোট, বুঝতেই পারছো, কিপ্যাড মোবাইল, মোবাইলটাও ছোট এইটুকুনি, তার মধ্যে স্ক্রিন আরও ছোট, এই মানুষ চোখেই রাখে না। মানে চেনা তার, মানে অতি চেনা যদি তার বান্ধবীর ফোনও হয়, মা করতে পারে না ফোন। এবার আমি এসে দেখতো কি ফোন করছিল, অনেকবার করছিল, বুঝতে পারে না, তো সে আমাকে ধরতে হয় এসে। মানে এরকম অবস্থা হয়ে গেছে, বুঝতে পেরেছো তো, কোনো ফোন ধরতে পারে না। তো কি মুশকিলের ব্যাপার। তো প্রথম কথা ফোন ধরতে পারে না, দ্বিতীয়ত ফোনের ওপর মানে ফোন ধরতে চায়ও না। মানে কেউ যদি মুড়ি খেয়ে পড়ে গিয়ে মইরাও থাকে, তার ফোন যদি আসে যে আপনার ওখানে কারোর অ্যাক্সিডেন্ট হচ্ছে, সে ফোনই করবে না। মানে ফোন বেজে যাবে, ও অচেনা নাম্বার। মার এখন আর একটা ধারণা হয়ে গেছে অচেনা নাম্বার, ওই যে সাইবার ক্রাইমগুলি হচ্ছে না, ফোন ধরলেই বলে যে আপনি কিন্তু রং নাম্বার আসলে ধরবেন না, কারণ অন্যের নাম্বার আসলে মার করে না। আরে ওটা তো পুলিশের নাম্বারও হতে পারে, যে আপনার কেউ মরে গেছে ওখানে, আপনি কি সেই বাড়ির লোক, কি হবে বলো তো। এই আর কি ব্যাপারটা। এই যে টিভি খুলে বসে বসে বলে দিই যে কোনো নাম্বার ধরবেন না, অচেনা নাম্বার হলে ফোনই ছোবেন না, কি ফোনটা ছুলেও নাকি ফোন নাম্বার চলে যাবে, মানে কি আপনি ভাবুন, মানে একেবারে ফোনটাই ধরে না। একখানা ব্যাটারি এসে থাকে, ফোন বন্ধ হয়ে থাকে, ব্যাটারি শেষ হয়ে, সেটাও ব্যাটারি। হ্যাঁ, তো কী করবো বলো দেখিনি, এইরকম অবস্থা করে দিয়েছি। আমি বারবার করে বলেছি যে রোজ একটা সময় 2 ঘন্টা ধরে ফোনের ব্যাটারি থাকুক চাই না থাকুক, মানে চার্জ লাগুক না না লাগুক, তুমি রোজ 2 থেকে 3 ঘন্টা মোবাইলটা চার্জে বসিয়ে দেবো। ওই টাইমে তো আমি চার্জে বসাই না, যেমন ভোরের দিকে আমি চার্জে বসাই না মোবাইল, তুমি আমার কাছে দিয়ে রাখবে, আমি ভোর বসিয়ে রাখবো। আবার রাতে মোবাইলটাও চার্জে বসাতে পারি, রাতে আবার তুমি মোবাইল নিয়ে এসো। কেন? ঘড়ি দেখার জন্য। চিন্তা করতে পারো, মোবাইলকে কাজে লাগাইছে ঘড়ির মতো, ফ্রিজকে কাজে লাগিয়েছে আলমারির মতো, মানে মিট কেস। আলমারি তো না, মিট কেস। দুনিয়ার যত মুড়ি, কী জানি বিস্কুট, মানে যেগুলি বাবার জন্মে কোনো দিন ফ্রিজে থাকে না, সেই জিনিস আমাদের বাড়ির ফ্রিজে রয়েছে। মুড়ি, বিস্কুট, চানাচুর, নিমকি, তারপর ম্যাগি, সব কিছু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। মানুষ এগুলো এমনি রেখে দেয়, নষ্ট হয়ে যাবে না। আমি মা তাহলে মুদি দোকানে কি পুরো বা দোকানটা কি ফ্রিজ করে রাখে নাকি? কেউ ফ্রিজে কী রাখে? মানুষ মিষ্টি রাখে, সবজি রাখে, শাক রাখে, সবজি মাছটা রাখে, কিচ্ছু নেই আমাদের ফ্রিজে কোনো দিন। মানে কোনো দিন তো এই হালে 2 দিন রাখলো একটু ফ্রিজে মাছ, তাও তো হইচই করে আবার বন্ধ করে দিয়েছি। ভেজে রাখবে মাছ না, মানে মাছ ভেজে ফ্রিজে রাখবে না, ভেজে মিট কেসে রাখবে, তাও কাঁচা মাছ রাখবে। সেই এক ঝামেলা বাবা। আসলে এখন কী হয়েছে জানি না, সব কিছুতে গন্ধ পায়, গন্ধ এই বলে মাছের গন্ধে টেকা যাবে না, কাঁঠালের মতো গন্ধ, পুরো ফ্রিজে বন্ধ হয়ে যাবে। এইদিকে মাছ রান্না হলে বলবে মাছে কোনো গন্ধ নেই, কী গন্ধ নাই, ইলিশ মাছের গন্ধ নাই, ওই মাছের গন্ধ নাই, সেই মাছের গন্ধ নাই, লোটে মাছের গন্ধ নাই। বলছি এই বলো তুমি ফ্রিজে রাখলে কোন দিকে যাবে? একজন লোকে তাকিয়ে থাকে শুনে, এই বলে গন্ধ নেই, এই বলে গন্ধ আছে, কী যে সব। সেই যাই হোক, আমি তো মোবাইলের জন্য থাকি না মায়ের দিতে, তো যাই হোক কোনো সময় মোবাইল নিয়ে আমার তো ইনকামিং আউটগোয়িংয়ে আমার এনাফ। আর যেহেতু একটু বড়ো মোবাইল আমার ভালো লাগে কেন, তারপর একটু হালকা পাতলা আমি চেয়েছিলাম, আমি দামি চাইনি, আমার কিন্তু ফটো তোলা হলেই হলো। আমি কলকাতার বিভিন্ন জায়গায় যেতাম, আমার খুব ফটো তুলতে ভালো লাগতো। নিজের না, আমি যেখানে গেছি সেখানে ধরো একটা কোনো সাহিত্য সভায় গেছি, তো আমি ফটোটা তুলবো না? তো আমি বলেইছিলাম, দোকানদার তো জিজ্ঞাসা করে আপনি কোন পারপাসে নেবেন, তাহলে সেই হিসাবে দেবে। যাদের বেশি ইন্টারনেটের কাজ বিভিন্ন ধরনের, ধরো যারা অফিসিয়াল কাজ ইন্টারনেটের করে, তাদের সেরকম র্যাম হ্যানা ত্যানাগুলি সেরকম থাকবে। আবার যাদের অন্য কিছু দরকার, মানে আমার যেমন একেবারে মানে একটা সোকল্ড মোবাইল, বাট আমার একটু ফটো টটো, তারপর আমি জানি স্ক্রিনে একটা গল্প পড়তে পারি, বই পড়তে পারি, সেটা আমার কিন্তু মোবাইল নিয়ে এর বেশি কোনো মানে লোকের যেমন অ্যানিমেশন করা, লোকের যেমন গ্রাফিক ডিজাইনিং করা, মানে মোবাইল রিলেটেড প্রফেশন আমার না।
বুঝতে পেরেছো? তো যাদের মোবাইল রিলেটেড প্রফেশন, কম্পিউটার রিলেটেড প্রফেশন, তাদের তো সেই কম্পিউটারের সেই জিনিসটা তো ভীষণভাবেই মানে পোক্ত হতে হবে, সেই জিনিসটা মানে মেনলি সেই জিনিসটা বেশি আছে বা সেই জিনিসটা পোক্ত আছে, সেই দেখে তারা সেই কোম্পানিরই মোবাইল কিনবে সেরকম দাম দিয়ে, তাই না? যেমন আমার পরিচিত একজন ছিল, আমরা যখন ভাড়া থাকতাম কলকাতায়, তখন একজন নিচের তলায় ভাড়া থাকতাম, আমি দোতলায় থাকতাম। তার কম্পিউটার আছে, মোবাইল আছে, তারপরে একটা মোবাইল কিনলো সেই ধরো 2015 সালে 48,000 টাকা দিয়ে, কেননা উনি গ্রাফিক ডিজাইনিং করতেন। ওনার কিন্তু 3টে কম্পিউটার, এমনি মোবাইল, ট্যাব, তারপরেও আবার একটা মোবাইল কিনলো কেন? ওনার আন্ডারে অনেকে কাজ করতে আসতো, প্রচণ্ড মানে অবস্থা ভালো ছিল। কিন্তু উনি বাড়ি ছিল বোধহয় ব্যারাকপুরের দিকে, ব্যারাকপুর না দক্ষিণ বারাসাত জানি না। তো উনি মৌলালিতে থাকতেন, ওখানে ওনার কাছে আসতো সবাই, মানে ওনার আন্ডারে অনেক ছেলেপেলে কাজ করতো, আবার কাজ নিয়ে যেত ওনার থেকে, এই আর কি, বুঝেছো তো? তো ওনাকে দেখেছিলাম সেই আমলে 48,000-এ স্যামসাংয়ের মোবাইলগুলো। বলেছিল তুমি একটা দামি কেন, আমি বলছি আমি দামি মোবাইল পারলে তখন আমার যেমনি 48,000, আমি বোধহয় 4800 কমেও যদি মোবাইল থাকে আমি কিনবো। আমি আমার তো ওইটুকুনি কাজে লাগে, এর বেশি লাগে। তো আমার হচ্ছে একটু বই পড়া, বইটা যাতে আমার নিজেকে পড়তে না হয়, কানে শুনলে আমার হয়ে যায় বেশি, বা আমি যে টপিকটা চাইছি বইয়ের মানে আমার পড়াশোনা রিলেটেড সেগুলো একটু দেখবো, পড়বো, আমার সেটুকুনি তো হয়ে যায়। আমার তো মোবাইল ঘাটা নিয়ে কোনো কাজ নেই, কম্পিউটার ঘাটা নিয়েও কোনো আমার কাজ নেই, বুঝেছো? আর তখন অত ভিডিও কল কিছুই ছিল, মানে অন্তত আমার সাথে কারোর ছিল না, অত করতামও না ভিডিও কল একটু হয়তো অডিও কলিংয়ে কথা হতো কোনো সময়, বা অডিও কলিংয়েও কথা হতো না, ডাইরেক্ট ফোন করতো, কেননা তাদের কাছে আমার ফোন নাম্বার ছিল খুব লিমিটেড ছিল, হ্যাঁ খুব লিমিটেড। আর এমনি আমার প্রফেশন সেটা আলাদা। তো যাই হোক, যার জন্য আমার ফোন রিলেটেড কোনো কাজ নেই। এবার এখনও তাই, এখনও এই যে আমার এমবি নষ্ট করার জন্য আমি বসেছি, আর বসেছি ধরো বাইরেটা একটু স্যাঁতস্যাঁতে আছে, আমি বেরোতে পারছি না। আর সকালের দিকে আজকে বেরিয়েছি, তার জন্য মা বেরোতে দিল না, দুবার করে অন্ধকার তো বাইরেটা, এই জন্য। তারপরে যদিও পূর্ণিমা আসছে, কিন্তু বাইরেটা কেন অন্ধকার জানি না, মেঘ আছে বোধহয় আকাশে, এর জন্য মা বেরোতে দিল না। রাখি পূর্ণিমা তো, আমি বলছিলাম তো ঠাকুমার মন্দিরে দিয়ে আসবো, এই আর কি। তো কালকে রাতে বলছে কি তুমি এখনো ঘুমাওনি, এখনো ঘুম নেই কেন, রেগে আছে না কেন? না রেগে না, আসলে মেসেজের পরপরই যে অ্যান্সার করবো সেটাও আমি পারছি না, দিতে পারছি না। আমি মেসেজ করলে তো মেসেজ যাচ্ছে না, মুশকিল তো আমার সেখানেই হয়ে যাচ্ছে। তো কি হয়েছে, কয়দিন ধরে আমার একটু মটকাটা গরমের কারণ আছে। আর আজকে মানে একটু দুশ্চিন্তাতেও ছিলাম, মটকাটা গরম হয়েছে কি করে। আমি না বর্ষাকাল পছন্দ করি না একদম, বুঝতে পেরেছো তো? মানে বর্ষা ভিজে এই জিনিস, স্যাঁতস্যাঁতে কুয়াশা, এই জিনিসগুলো আমি কোনোদিন পছন্দ করি না। মানে এক একজনের এক এক সিজন, এক এক ধরন পছন্দ হয় না আবহাওয়া। আমি যেমন ধরো পাহাড় পর্বতে যাবো, বাট ভ্যালি টাইপের জায়গায় যাবো, এবং খুব রোদ, যেমন তোমার ইন্টারনেটেও যে আমি দেখবো ভ্যালির ছবি যখন খুব রোদ থাকে, মানে ভ্যালির যেসব ছবির মধ্যে রোদ আছে, বেশ মানে সানি ওয়েদার, সেই সব ভ্যালির ছবি আমার ভালো লাগে, প্রচুর ফুল ফুটে আছে, এই আছে। কিন্তু এই বড় বড় গাছ ফাঁক দিয়ে গাড়ি যাচ্ছে, এবং সেই জায়গাগুলি স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে, বৃষ্টি ঝরে পড়ছে মানে গাছের পাতার থেকে, ওইসব ছবি আমি দেখিও, আমার ভালো লাগে না। কিন্তু ধরো কৃষ্ণচূড়ার মতো, ধরো বিলেতের জায়গায় কৃষ্ণচূড়ার মতো ফুলগুলি একেবারে মানে রাস্তার মধ্যে পড়ে রয়েছে, মানে স্প্রিং সিজনটা, বিদেশের যেটা স্প্রিং সিজন, মানে শীতকালীন দেশগুলিতে যেটা স্প্রিং সিজন, মানে ড্রাই হয়ে থাকে পুরো, আমার সেটা ভালো লাগে। আমি কখনোই মানে ওই সিজন দেখি না যে বর্ষার গ্রাম এই সেই দেখি না, আমার ভালো লাগে না। তো এই যে মাঝে মাঝে এখন যে বিভিন্ন রিসর্ট, দুদিনের জন্য ওখানে ঘুরে আসুন, 2 দিন 3 রাত, 2 দিন 1 রাত, শহর থেকে একটু দূরে গ্রামীণ পরিবেশ, আমি তো মানে বোধহয় লাখ টাকা দিলেও যাবো না, অসহ্য লাগে। কেন লাগে জানো তো? মানে ওই যে স্যাঁতস্যাঁতে সবকটা ছবিতে স্যাঁতস্যাঁতে, যতই তুমি রিসর্টে থাকো আর যতই তুমি টেন্টে থাকো, ওই যে চারপাশ স্যাঁতস্যাঁতে মাটিটা দিয়ে যাচ্ছে, স্যাঁতস্যাঁতে যে গাছপালা দেখছো সব স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে না, মানে ভিজা ও আমার ভালো লাগে না। এটাই যদি হয়তো
উইন্টার সিজন বা স্প্রিং সিজনে বা ইভেন গরমকালে হতো তাহলেও ভালো লাগতো, কারণ গরমকালে সবুজটা দেখতে ভালো লাগে। একই বর্ষা, তার মধ্যে যদি সবই একসাথে দেখি আরও মানে ভিজা ভিজা ফার্ন গাছ, এই গাছ সেই গাছ, ও আমার পছন্দ হয় না। তো আমি ওগুলির দিকে তাকাইও না। এর জন্য বলে না যে ঘুরে আসুন, এটার মধ্যে চলে আসুন, তো আমি একদমই দেখি না। যে শহর থেকে ঘুরে কোলাহল থেকে মুক্ত, আরে ভাই কোলাহল থেকে মুক্ত তো এমনিতেই রয়েছি, শুনশানেই তো রয়েছি, হ্যাঁ, আর লোকজনহীনই তো রয়েছি। যেটুকুনি কোলাহল, এগুলি তো পরিবেশ দূষণ, ওই কোলাহল কার ভালো লাগে? আর লোকজন মুক্ত আর লোকজনের কথাবার্তা না থাকলে আর ভালো লাগে শুনতে, মানে থাকতে আমার তো একটুও ভালো লাগে না। তো যাই হোক, সেই জন্য আমি এই ছবিও আমি দেখি না। আর এমনি আমি একটু সামুদ্রিক এরিয়া ভালোবাসি, বেশ বড় রাস্তা থাকবে, চওড়া রাস্তা, সেরকম কারোর বাড়ি যদি পরিচিত থাকে, বা অনেক সময় বাড়ির লোকও বাড়ি ভাড়া দেয়, ঘর ভাড়া দেয় সমুদ্র সি ফেসিং, বা সেরকম হোটেল রিসর্টের মধ্যে দাঁড়াবো, আবার বেরিয়ে এসে সোজা চলে যাব, মানে লোকে এদিক ওদিক ঘুরতে যাক যাক, আমার কোনো যায় আসে না। আমি রাস্তাটা থেকে নেমে ওই যে বালি বালি সমুদ্রের এই যে বালিগুলো আমার খুব ভালো লাগে, কেননা ওখানে বৃষ্টি হলেও জলটা চুইয়ে যায়, সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়। আর সমুদ্রের যে ভিজেটা, মানে ভিজে বালি দেখবো, ওটা সবসময় একটা ঝুড়ো ঝুড়ো বালি, তো আমার খুব ভালো লাগে। আমার বাড়ির সামনে তো সিন্ডিকেটের বালি ফেলে রাখছে দেখি, তো এই বালিগুলো আমার খুব ভালো লাগে। সমুদ্রটা খোলামেলা, সে থাকুক হাজার লোক, আর খুব দামি স্পটে নাই বা গেলাম, খুব দামি বা খুব মানে পাবলিসিটি হয়ে গেছে, খুব মানুষ ওখানেই যায় টুরিস্ট স্পট, তার আগে পরের একটু জায়গায় নামলাম। আর সমুদ্র তো আর এইটুকুনি না, ওটা তো লম্বা হয়ে যাচ্ছে, তো ওখানেরই কোনো একটা জায়গায় থাকলাম, যেখানে মানে সবাই দৌড়ে দৌড়ে যায়, সেখানে অনেক কিছু দেখার আছে, অনেক দোকান বসে, 5,000 দোকান বসে, আমি সেখানে নাই বা গেলাম যেখানে 20টা দোকান বসে, সেরকম জায়গার সি বিচে থাকলাম, ঠিক আছে। এই আর কি ব্যাপার, কারণ আমি তো বাইরে খাবার খাই না, আমার অত চিন্তাও নেই। তো আর একটু এসব জায়গায় আমার ভালো লাগে অফ সিজনে, যাতে সমুদ্রটা এনজয় করা যায়। ব্যাস বসে থাকো, এবার তোমরা ঘুরতে বেরিয়ে যাও, আমি বেশ থাকবো, শুধু দেখবো, হ্যাঁ কিছুই দেখার নেই, শুধু স্রোত চলছে, বাট আমি দেখবো, আমার খুব ভালো লাগে। কিন্তু কি জানো তো, আমি কিন্তু পাহাড় অতটা পছন্দ করি না। প্রথম কথা হচ্ছে আমি পাহাড়ে উঠতে পারি না, আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যায় পাহাড়ের ওখানে থাকলে, আমার হিল ডায়রিয়া হয়। তো হয়নি আমার, অন্যদের হয়েছিল, আমরা প্যাকেজ ট্যুরিতে গেছি, সবার হয়েছিল, বাট আমারই হয়নি। কিন্তু আমি ভেবেছি আমারই হবে। পাহাড়ে উঠেছি আমি একেবারে, মানে অনেকে তো বমি করতে করতে গেছে, আমার তো শুধু মানে বোধহয় বাস শুরুর 10 মিনিটের থেকে ওক আসছে, কিন্তু আমারই বমি হয়নি, যার জন্য আমার শরীর বেশি খারাপ হয়ে যাচ্ছে। দেখবে বমিটা হয়ে যাওয়া ভালো, কিন্তু তোমার বমিটা হচ্ছে না, এটা কিন্তু খুব খারাপ জিনিস, যার জন্য নেমেও আমার সারাক্ষণ ওক উঠেছে। আর এক একজন তো বমি করে নেতিয়ে গেছে, আমার নেতাই আমার শরীরে অস্বস্তি, কিন্তু আমার বমি হচ্ছে না। এরকম আর কি ব্যাপার, মানুষে তো ও কাক করে জল বমি পেটের ভিতর যা ছিল সব উগড়ায় উগড়ায়, বাবারে 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 বাবারে, প্লাস্টিকে করে করছে, বস্তায় করে করছে, মানে আমার হচ্ছে না, আমার শুধু ওক আসছে আর মাথা ঘুরাচ্ছে, এটা আরও শরীর খারাপ, ভালোও লাগে না আমার। তারপরে কি সকাল থেকে কতক্ষণ কুয়াশা পড়ে থাকে। আমাদের কিন্তু উটি কোডাইকানাল সব ঘোরা হয়ে গেছে, কিন্তু কেন জানি মানে জানোই তো প্রাচ্যে সুইজারল্যান্ড, আমাদের এদিককার সুইজারল্যান্ড যেটাকে বলা হয়, কোডাইকানাল সব আমার কিন্তু ঘোরা, কিন্তু ঘোরা সব ঠিক আছে, কিন্তু আমি মনে করি যে পাহাড় মানে পাহাড়ে চড়া, মানে মানুষের 80% মানুষই পাহাড় পছন্দ করে। আমার কেন জানি মনে হয় যে পাহাড়ে আমি এইটুকুনি জায়গায় থাকলে তো আমার এইটুকুনি জায়গায় দেখা করছে, ঠিক আছে, আমি তো বেশিটা দেখতে পাচ্ছি না, আমার সামনে পাথর, এই পাথর, এই পাথর, আমি কি, আমার দৃষ্টি তো আটকে যাচ্ছে, বেশি দূর তো হচ্ছে না যাওয়া দৃষ্টি। কিন্তু সমুদ্র বা নদীর পাশে থাকলে তার দিগন্ত রেখা আমার পার হয়ে যাচ্ছে, হয়তো একই জিনিস হচ্ছে, কিন্তু আমার বিস্তারটা অনেক বেশি হচ্ছে, মানে অল্প জিনিসে, মানে ঠিক অনেকটা আমার মনে হয় যে নিজের বাড়ি, গ্রামের বাড়ি, নিজের বাড়ি বড় উঠোন, হয়তো একটা এমনি বেড়ার ঘর, কিন্তু অনেকটা বড় তো উঠোন, আমি হাঁটছি চলছি, এখানে রান্নাঘর, ওইখানে নিজের ঘর, ওইখানে বাথরুম টাথরুম, ঠিক সেরকম উঠোনের বাড়ির মতো। আর পাহাড়টাকে আমার কেন জানি মনে হয় খুব সাজানো, ছোটো একটা বাউন্ডারি, হ্যাঁ খুব সাজানো, মানে অতীব নিখুঁত করে সাজিয়েছে,
যাকে মানে অতীব দামি অনেক টাকা ইনভেস্ট করা, কিন্তু সব কিছু আটকানো সীমাবদ্ধ লাগে আমার। যে কী সীমাবদ্ধ লাগে, যে দেখবে একটা বাংলো বাড়ি বা একটা ফ্ল্যাট বাড়িতে থাকলে তুমি অতীব অনেক কোটি টাকা দিয়ে তুমি করেছো, তার মধ্যে দেখো কতজনের প্রতিভা লুকিয়ে আছে, মানে যে ইন্টেরিয়র করেছে, যে এটা স্থাপত্যটা তৈরি করেছে, হ্যাঁ, মানে ইঞ্জিনিয়ার, হ্যাঁ না তা না, সবার কত কাজের মধ্যে কিন্তু রয়েছে। তারপর যে মিস্ত্রি, তার যে মানে তুমি দেখছো যে তার নিখুঁত কাজ, কত কিছু কিন্তু ওইটার মধ্যে রয়েছে। হ্যাঁ, কিন্তু তোমাকে জিনিসটা এইটুকুনির মধ্যে রাখতে হবে, জামাটা এনে এইখানেই তোমাকে রাখতে হবে, তবেই না জিনিসটা সুন্দর। এটা এলোমেলো করে দিলে কিন্তু সুন্দর না। তোমার রান্নার চাটার কৌটোটা তোমাকে একটা টেবিলে রাখতে হবে, তবেই কিন্তু জিনিসটা সুন্দর থাকছে, কারণ তোমারও কিছু দায়িত্ব দিচ্ছ। আর সমুদ্রটা হচ্ছে ঠিক ওই গ্রামের বাড়ির মতো, গ্রামের বাড়িও বলবো না, মানে আটপৌরে বাড়ির মতো। ধরো আগেকার দিনের বাড়ি গিয়ে অত মেনটেন করতে হয় না যাকে, অথচ সে বড় বড় দেওয়াল, এই সেই বড় বড় ঘর, তুমি থাকো চাই না থাকো, হয়তো ঘরগুলির মধ্যে তালা বন্ধ করে রেখে দিয়েছো, মাঝে মাঝে গিয়ে তুমি ঝাড়ছো, তুমি বা XYZ ঝাড়ছো, বন্ধ করা। মাঝে মাঝে তুমি শুনছো যে ঋতুপর্ণ এদের যে বইগুলো দেখেছো, যে পুরোনো দিনের বাড়ি টাড়িগুলি, বা গ্রাম দেশের যে বনেদি বাড়িগুলো যত পুরোনো দিনের, বা তোমরা কিসের গল্প যে পড়েছো, ফেলুদার গল্প, যেমনি ওইখানে দেশে ওই কলিয়ারির জায়গায় বড় একটা বাংলো কিনেছিলেন, ভালো অনেক বড় বড় ঘর, তার সামনে এত বড় একটা বড় গেট আছে, সে গেট পার হয়ে অনেকটা পার হয়ে তারপরে বাড়িতে ঢুকতে হয়। এই দিনদের মতো ছড়ানো ছিটানো ব্যাপারটা, তুমি এখানে বসতে পারো, মাটিতে বসতে পারো, উঠতে পারো, এইখানে তুমি ব্যাগটা রেখে 1 ঘন্টা রেখে দিয়ে ভুলে গিয়ে ঘরে চলে যাও, হ্যাঁ, তাতে কোনো সমস্যা হবে না, হয়তো চোখেও পড়বে না। তো এর জন্য আমার সমুদ্রটা খুব ভালো লাগে, বুঝেছো, মানে নিজের মতো করে থাকা যায়, সবসময় একটা কন্ডিশন কাজ করছে না পিছনে, কিন্তু পাহাড়ে কিন্তু কন্ডিশন কাজ করছে, এই টাইমে বেরোতে হবে, ওই টাইমে উঠতে হবে, বেরোতে গেলে তোমাকে এই মানে চিন্তা করে তোমাকে নামতে হবে, আর নাহলে তোমার খাদ আছে, স্লিপ কেটে পড়ে যেতে পারো, ঢালে পড়ে যেতে পারো, আবার উঠতে গেলে কষ্ট আছে, মানে তোমাকে সর্বক্ষেপ মনে করিয়ে দেবে যে আমি আছি। জিনিসটা খুবই ভালো ব্যাপারটা, যে সবসময় তুমি এটাকে নিয়ে রয়েছো, মানে কতটা ওর গভীরতা, মানে কতটা ও গুরুত্বপূর্ণ, যে ও সবসময় তোমাকে মনে করাচ্ছে। তো আমার সেটা ভালো লাগে না। তো আমার ভালো লাগে যে আমাকে মনে করাচ্ছে না, বাট আমাকে তাকে নিয়ে থাকতে হচ্ছে, মানে আমি তাকে নিয়ে থাকছি, তাকে ছেড়ে আমি যেতে পারছি না, বা তাকে ছেড়ে আমি যে অন্য জায়গায় ভালো থাকছি না, অথচ তাকে নিয়ে আমার মেনটেন করতে হচ্ছে না, যেটা আমার সমুদ্রের জন্য সি বিচে ভালো লাগে। ইচ্ছা মতো আমি তো অন্যদিকে তাকিয়েও হেঁটে চলে যেতে পারি, আমার চিন্তা নেই যে আমি ঠেলা খেয়ে পড়ে যাবো, গুঁতো খেয়ে পড়ে যাবো, ওই হাঁটছি 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 না বসে পড়ছি, সেইখানে আমার জন্য কোনো চেয়ারও পাতা নেই, কিচ্ছু পাতা নেই, হ্যাঁ, হয়তো চারপাশে কোনো ফুল গাছ নেই, কতগুলি কাঁকড়া হাঁটছে নিজের মতো, ভেতরে ওপরে উঠছে, নিজের মতো নামছে, কিন্তু ওখানে ছেড়ে আমি যেতে পারছি না, ওখানে সমুদ্রের নিঃশ্বাসটা আমাকে আরাম দিচ্ছে, বলে না যে মানে কেয়ারলেস বিউটি যেটাকে বলা হয়, বেশ ভালো। হ্যাঁ, তো যার যেটা ভালো লাগে। তো যাই হোক, তো কয়েকদিন ধরে এরকম স্যাঁতস্যাঁতে ওয়েদারে আমার মনটা এমনিতেই গরম হয়ে রয়েছে, এমনিতেই তো আমি সবসময়ই বলি যে আমার বর্ষাকালটা স্যুট করে না, আর বর্ষাকালটা যাও বা স্যুট করে যদি ড্রাই এলাকায় থাকি আমার অতটা অসুবিধা হয় না, কিন্তু হালে আমি এখন রয়েছি তো হোম টাউনে, তো হোম টাউনে এখানে তো গাছপালা বেশি, আর আমাকে তাও বাবা থাকলে এত কষ্ট হতো না, যেহেতু আমাকেই বেরোতে হয়, তার জন্য আমার আরও ঘৃণাপিতি, মানে মেজাজ তিরিক্ত হয়ে থাকে। তারপরে মানে মানে আমার মানে আমি মানে মেঘলা বৃষ্টি বৃষ্টি, এটা আমার শীতকালেও হয়, যখন ইভিনিং থেকে সকাল অবধি হয়, কিন্তু যেই মানে আলো সানশাইনটা হয়ে যায় তখন আর হয় না, সমস্যাটা হয়, মানে অপছন্দ হয় আমার খোলামেলা আলো ঝকঝকে থাকবে এবং ভীষণ ভালো লাগে। এবার আমি বেরোই না বেরোই সেটা পরের কথা, কিন্তু ওয়েদারটা ফাইন থাকে, তো ওয়েদারের উপর আমার মুড খুব ডিপেন্ড করে। তো কালকে আমার মনাটারও একটু শরীরটা খারাপ গেছে, তো মা অবশ্য আমাকে কোনো কাজ করতে দেয় না বাড়িতে, কারণ আমি কাজ করলে মার মানে মা আবার একটু স্বাধীনভাবে কাজ করা পছন্দ করে, তো দুজন মিলে কাজ করলে মা মানে তালে তাল মিলাতেও পারে না, বা মার স্বাধীনতাটাও নষ্ট হয়, বরাবর তার নিজের সংসার, মা হয়তো কিছুটা মিনিমাইজ করে করে, বা কখন এটা করবো, হয়তো চিন্তা করে গেছিলো 2টো কাজ করবো, দূরের জায়গায় দেখা গেলো 3টে করে ফেলেছে, করে নিয়েছে, তার ভালো লেগেছে করে নিয়েছে, বা 2-এর জায়গায় 1টা করেছে,
তো আমি থাকলে সেটা তো হবে না, কারণ আমি দুটো কাজ করবো সেইভাবেই চিন্তা করে দিচ্ছি, হ্যাঁ সেইভাবে দুজনে করবো। কিন্তু দেখা গেল মা মানে সেকেন্ডের মধ্যে ডিসিশন চেঞ্জ করছে কাজ করতে করতে, তো সেইভাবে তো হয়ে ওঠে না। তো যাই হোক, তার নিজের সংসার বরাবরই যে নিউক্লিয়ার সংসারে মানে আফটার বিশের পরে সে এখানে আসার পরে মানে হোম টাউনে আসার পরে, বিয়ের পরে হোম টাউনে যখন মানে তার চাকরির জন্য যখন সে এখান থেকে থাকলো এই বাড়ি থেকে, সে বরাবরই নিউক্লিয়ার পরিবারে মানে নিউক্লিয়ার সংসার করেছে নিজের মতো করে। তো মার একটু সমস্যাই হয়, যার জন্য কাজের লোক রাখলেও মার সমস্যা হয়, মানে সেট আপে সমস্যা হয়। মা পুরো হাত গুটিয়ে বসে থাকে, মানে মা বলে না কাজের লোকের সাথেও তাল মিলিয়ে করতে পারে না বা তাল মিলাতেও চায় না। তুমি করে যাও আমি করবো, জিনিসটা আমারও আছে, তবুও আমি ঘাড়ের ওপর দিয়ে করতে পারি, করে ফেলি। মানে যখন আমার নিজের মানে আমি দেখি কাজকর্ম এদিক সেদিক, মার আবার মাথা গরম হয়ে যায় যেটাকে, মানে কাজের লোককে যদি 10 বার বলতে হয় একটা কথা, মার ভীষণ মাথা গরম হয়ে যায়। আমার যেমন সেটা না, আমি ঠিক যেমন টুটি চিপে কাজ করিয়ে নেবো, দুজনে দুরকম। তো মার যখন তাকে 10 বার করে কাজ করাতে হয়, মানে বলে বলে বা এটা করো বা ইচ্ছা করেই সেই কাজটা করছে, কাজের লোকটা 10 বার করে বলাচ্ছে যাতে মা দ্বিতীয়বার না বলে বা বিরক্ত হয়ে চলে যায়, তো বুঝতে পারেনি আমার মা কীরকম। মা কিন্তু 3 দিনে নিয়ে টাকা দিয়ে ছাড়িয়ে দেবে। আমি হয়তো ছাড়াবো না, কিন্তু মা কিন্তু ছাড়িয়ে দেবে। তো কাজের লোকের সেটা মানে ধারণাতেই থাকবে না, কারণ মা তো কাজের লোকের ধারণায় থাকবে উনি পারেন না, তো 2 বার বলবে 3 বার বলবে, বয়স হয়ে গেছে। যেটা মানুষ চিন্তা করে শান্ত মানুষ, শান্ত মানুষের যে বুদ্ধি বেশি এটা তো বুঝতে পারবে না না। আর আমার ক্ষেত্রে যেমন আমাকে আবার যেমন একটু তোলা তোলা করে রাখে কাজের লোক, জানে যে আমি ঘুটিটার ওপর বসেই করবো একদম, তো মানে চাপ দিয়ে ঠিক করিয়ে নেবো, মানে সে 1 দিন করো আর 1.5 দিন করো, যতক্ষণ আমার বাড়িতে আছে আমি টাকা উসুল করিয়ে নেবো। আর আমার মা একদম মানে কল্পনাতেই দুভাবে টাকা কেটে দেবে, মানে ঘাট করে মানে ভাবতেই পারবে না 3 দিনের দিন মানে টাকা পয়সা নিয়ে রেডি হয়ে রয়েছে, হয়তো কাজে এসেছে, দিদি আমার লাগবে না, কালকে অবধি কাজ করেছে না, কত পয়সা, মানে ও একেবারে মানে হতবাক হয়ে আকাশ থেকে পড়ে, মানে অনেক বড় স্বপ্ন নিয়ে বলে চলে এই বাড়িতে এইভাবে করে টোরে কিছুই করতে হয় না, 10 বার বললে করতে হয় না, আপসেই বিরক্ত হয়ে চলে যায়, বাস আমি স্বাধীনভাবে করবো, বেশ রোজগার হতে থাকবে আমার। ও মানে চিন্তাই করতে পারবে না যে চাকরি চলে যাবে। আমার আবার সেটা, হ্যাঁ, আর আমার সাথে থাকলে আবার অন্যরকম, আমি জানি যে খাটতে হবে, তখন সে হয়তো নিজেই চলে যাবে, যদি ফাঁকি মারার তালে হয়। আর যদি মানে সত্যি জেনে বুঝে কাজ করতে চায় তাহলে থাকতে হবে। সেই হিসাবে মানে মা তো আমাকে করতে হয় না। আর এখন তো ভিজের মধ্যে মাও একটুখানি মিনিমাইজ করে কাজ করে, আগে যেমন তবুও একটু ছড়িয়ে ছিটিয়ে করতাম, মানে দুজনেরই মাথা গরম হয়ে যায় বর্ষাতে, তবুও যে মা জল ঘাটতে পারে, জল ঘাটা কিন্তু আমিও করি, কাপড় কাচাকাচি এগুলি আমিও করতে পারি। আমি আবার কেমন জল ঘাটা পছন্দ করি, একেবারে মানে ঢেলে জল ঢালবো সেই জল ঘাটা, কিন্তু এই যে ছ্যাঁকড়া ছ্যাঁকড়া ভিজা ও আমার করতে হয়, যার জন্য আমি বাইরে চাতালটাতেও নামি না। যেদিন করে ঝাঁপিয়ে বৃষ্টি হলো আমার কোনো সমস্যা নেই, আমি যদি দেখি যে ঝাঁপিয়ে বৃষ্টি হচ্ছে, রেন পাইপ দিয়ে এইভাবে জল পড়ছে, ঠিক আছে আমার চাতালটা পরিষ্কার হয়ে গেল, কিন্তু এই যে ছ্যাঁকড়া ছ্যাঁকড়া বৃষ্টি না আমার ভীষণ মিচিল লাগে, মানে পরেও বৃষ্টি এদিকে মানে কী যে কী সেই তো হয়েছে, তো আমার ভীষণ বিরক্ত করে, দিন ধরে বেরোতে পারছি না, মানে ঠিক মতো করে যে বেরোনো সেটা পাচ্ছি না, জুতোগুলি ভিজে থাকছে, চুল শুকাচ্ছে না, মানে আমি বলছিলাম না আমার চুলগুলি শুকাচ্ছে না, আমার স্কালটা ভিজে ভিজে হয়ে রয়েছে। তো মানে যতবার সেই স্ট্যান্ড ফ্যানে চুল শুকাতে হচ্ছে, মা ড্রায়ার দিতে দেয় না, তো স্ট্যান্ড ফ্যানে চুল শুকাচ্ছি, চান করে এসে আমি একটা স্ট্যান্ড ফ্যানের সামনে দাঁড়িয়ে পড়ছি। আরও বোধহয় ঠান্ডা ঠান্ডা লেগে যাচ্ছে, এর জন্য গা ব্যথা করে, মাথাও বোধহয় ব্যথা করছে, এর জন্য এমনিও স্ট্যান্ড ফ্যানের সামনে কনস্ট্যান্ট থাকলে গা হাত পা ব্যথা করে, দেখবি অনেকেরই ডাইরেক্ট হাওয়াটা করে, অনেকে বলে না হাতটা নাড়াতে পারছি না, আমি তো কয়েকদিন হাতটার মুখও এমন করতে পারছিলাম না, না পায়ে। পরে মনে পড়লো যে আমার পায়ের দিকে আমি ওকে রেখেছিলাম, যে মানে ঠান্ডা লাগছে তো ওই জন্য পাটার মধ্যে ঠান্ডাটা লাগে, পাটা ব্যথা করেছে। তো যাই হোক, সে স্ট্যান্ড ফ্যানটার সামনে না আমি সে করে চুল শুকাই, হ্যাঁ বুঝতে পেরেছিল। আর পরে তো মাথার তালু ব্যথা করতে থাকে স্বাভাবিক, তাও যেন স্কাল শুকায় না, মানে ভিজা ভিজা ওয়েদার না, এর জন্য। আর আমার সাথে মায়ের বাঁধের জামা কাপড় নিয়ে মা একটু বৃষ্টি মানে একটু মেঘলা হয়েছে কি মা ভয়ের চোটে আগে কাপড় চামড় নিয়ে চলে আসে, সোনা নিয়ে চলে নিয়ে আসি ভিজা ভিজা, এইবার মা বুঝতে পারে না ওটা ভিজা না ঠান্ডা,
মানে অনেকক্ষণ ধরে মেলে টেলে রাখার পরেও কিছু জিনিস আছে বাইরে হয়তো ভিজে রয়ে গেছে, মা বলে ওটা ঠান্ডা, আমি যে ঠান্ডা না ওটা ভিজা। আর আমার ভিজা ফ্যাসিনেশন আছে, আমি ভিজে একদম সহ্য করতে পারি না, হয়তো ওটা ঠান্ডা, আমার মনে হয় ওটা ভিজা, বুঝেছো তো। আসলে যেহেতু পছন্দ করি না তার জন্য এটা আমার গরমকালে হতো, মা খটখটে কামিয়ে করে করে একেবারে মানে করে পাঁপড় ভাজা শুকনো হবে, তারপর আমি জিনিস আনবো। আর মা রেগে যেত, তাহলে জিনিসগুলোকে পুরায় তারপরে আনে, আমার কোনো ব্যাপার না, বুঝেছো। তারপরে কিন্তু মা বেশ হালকা টালকা বলেই নিয়ে চলে আসে। বলছি বাবা আছে, গরমকালে বাইরে থাক না, রোদটার মধ্যে থাক না, আমার এবারে এরকম যত করে বাইরে থাকুক রোদ খাক জামা কাপড়ে, এই আর কি। কিন্তু এবারে খড়খড়ে হয়ে যায়। দরজা খোলা আছে, জানলা খোলা আছে, চিন্তা নেই, মনার কথা। তো এই সব নিয়ে মানে কয়েকদিন ধরে আমার মানে মনটা গরম হয়ে রয়েছে। বাইরের বৃষ্টি আগলা বৃষ্টি, গাদলা বৃষ্টি, ভালো লাগে না। তারপর ধরো আমার তার মধ্যে এর মধ্যে একটু আমার দাদার সাথেও না ফটাফটি না, ভালো কথা, দাদা এসেছিলো বাড়ার সাথে, আমি গেছিলাম একটু দাদার কাছে যাবো, সহজে দেখা হয় না। আগে কলকাতায় এত দেখা হতো, মানে দেখা হতো না হোক, মানে ও ওখান থেকে কাঁধে যেত, আমার খুব ওই হতো। আমি বলছি মা দাদা এই অবধি আসলো, আমি তো যেতে পারিনি, ভাবছিলাম বাড়ার সাথে যাবো, এই শালা হারামি বৃষ্টিতে আমি কিচ্ছু করতে পারি না, একসাথে ওয়েদারে যেতে পারি না, শরীর খারাপ বলে যেতে পারি না। তারপরে সেই চিন্তা করে ভেবেছিলাম দাদার সাথে দেখা করতে যাবো, তো ওখানে তো বাড়ার সাথে তো সেদিন যে শুভেন্দু অধিকারীও বোধহয় এসেছিলেন, খুবই গণ্ডগোল হয়েছে, তো যাইনি, একদিকে ভালোই হয়েছে, তবু গেলেও সমস্যা হতো না, কারণ আমরা তো অন্য জায়গায় থাকতাম, আমি হয়তো হসপিটালটার ওখানটায় দেখা করতাম দাদার সাথে। ও আসে না ব্যারাকপুর থেকে এসছে, তো পলিটিক্যাল কাজেই এসেছিল হয়তো, ওরা তো খুব থাকে লেভেলের, কোনো অসুবিধা নেই। তো আমাকে তো কখনো ওসবের মধ্যে নেয় না, ও নন পলিটিক্যালি আমার সাথে পরিচয়ের সাথে। তো সেই আর কি, সেই মাকে বলছিলাম মা যাবো, তারপরে আর হয়ে ওঠেনি। তারপরে এই বৃষ্টি তারপরে ঘরের মধ্যে, তারপরে কি হয়েছে কয়েকদিন এমনি কয়েকদিন ধরে আমি মানে একটু রাতের এই জন্য ঘুমাতে অসুবিধা হচ্ছে, দিনের বেলা ভীষণ ঘুম হচ্ছে আমার, সারাক্ষণ ঘুম, আর এমনি আমার ওষুধগুলোর মধ্যে কিছু একটা আছে, মানে ঘুম পেয়ে যায়, খেলেই ঘুম পেয়ে যায়। আসলে অ্যালার্জির ওষুধ তো সব, অ্যালার্জি পেইন বন্ধের ওষুধ তো, আমার ওই যে পেট ব্যথা হয়েছিল তার জন্য সব কিছুর মধ্যে একটু হালকা পেইন কিলার আছে, তো এর জন্য। আর অ্যালার্জির ওষুধ খেলে জানো তো এমনিতেই ওই হয়, আর পেন কিলার খেলেও মানুষের ঘুম পায়, এই দুটো মিলে আমার সারাক্ষণ ঘুম পায়। ঘুম মানে কি কেমন একটা লাগে, অস্বস্তি, মানে শরীরে, মানে শুলে আমি ঘুমিয়ে পড়ি, বুঝেছো। মানে সে চনমনে ব্যাপারটা আমার আগে তো ভীষণই খারাপ লাগতো, এখন অতটা না, এখন অনেকটা মানে ওষুধটা সয়ে গেছে। তো সেই হিসাবে তারপর ধরো কারোর সাথে কথা কাটাকাটি হলে না আর মানে ঝগড়া করতে ইচ্ছা করে না, নিস্তেজ লাগে, বুঝেছো। তো সেই হিসাবে মানে মন মতো মেসেজ না পেলে ভালো লাগে না, মন মতো লোকের মেসেজ না পেলে ভালো লাগে না, মন মতো লোকজনের, সে ছেলে হোক বা মেয়ে হোক, মন মতো মানুষের মেসেজ না পেলে ভালো লাগে না, মন মতো মেসেজের টপিক কন্টেন্ট সেরকম না হলে ভালো লাগে না, একটা ব্যাপার আছে। তো আসলে কি পরিবেশটা ভালো লাগছে না তো, যার জন্য অনেক কিছুতেই ভালো লাগছে না। তো মানে পরিবেশটা যদি ভালো লাগতো তাহলে মানে আলু নিয়ে খাবার দিলেও নুন দিয়ে খেয়ে নিতাম, আর এখন গুছিয়ে খাবার দিচ্ছে, মনে হচ্ছে ধর এটা ঝাল হয়েছে বেশি, ওটার মধ্যে একটু হলুদের রং বেশি হয়ে গেছে। আসলে পরিস্থিতিটা যদি পরিস্থিতি ভালো না লাগে সেটা হচ্ছে ব্যাপারটা, নাহলে তো কলা পাতায় দাঁড়িয়েও খাওয়া যায়, কোনো তো ব্যাপার না। হ্যাঁ, টালটালে খিচুড়িও ভালো লাগে, ওই আর কি, কোনো কিছুই ভালো লাগছে না, বুঝেছো। তার মধ্যে কালকে মনাটা এসে একটু খেললো টেললো, তারপর থেকে দুপুর থেকে আর বেশিরভাগই শুয়ে রয়েছে। তারপর বিকেলের বেলায় ওর মামাটা আসলো, মানে ওর মায়ের বয়ফ্রেন্ডটা আসলো, মানে এখন এটা ওরও বয়ফ্রেন্ড, ওই যে বলি না মামাটাকে নিয়ে জড়িয়ে খেলে, ওর মামাটা খেলো আস্তে করে দৌড়ে চলে গেল, ও তো পিছন গেছিলো ওর কাছে, তো কি জানি তারপর থেকে ও মুখ ব্যাঘাত করে রয়েছে। আমার কাছে অনেকক্ষণ ছিল, একটু তো ছোটাছুটি করেছে, আমি হয়তো দেখিয়েছি কিনা আমি জানি না, দেখিয়েছি ইউটিউবে আমি জানি না, ইউটিউবে দেখালাম না ফেসবুকে দেখালাম আমার মনে নেই, ভিডিও করেছি কিনা তাও মনে নেই। একটু আদর টাদর খেলো, অনেকদিন আমার খাটে শোয় না, কালকেই আসলো এসে একটুখানি নিজে, সকাল থেকেই আমার খাটটার মধ্যেই ছিল, অন্যদিন অন্য জায়গায় থাকে, আমি বললাম না ওর জন্য গদি কেনা হয়েছে, সেরকমভাবে থাকেও,
তো কালকে আসলো, শুলো, একটু চটকাচটকি করলো, অল্পই, বড় হয়েছে তো বেশি চটকাচটকি করি না এই কারণ আমার প্রথম কথা অ্যালার্জি, দ্বিতীয়ত একটু বড় হয়েছে, ওর বোধহয় একটু অস্বস্তি হয়। আগে যেমন গুদগুদি ছিল নিজেই চলে আসতো, মানে চটকানোর জন্যই আসতো, এখন ও চাইলে চটকাই, বুঝেছো। সাথে হলেও বড় হলে একটা বাচ্চা মানে মানুষ বাচ্চাকে একটু বড় হওয়ার পর বেশি টাচ করতে নেই, ছোটোবেলাও টাচ করতে নেই তো তাতে ইনফেকশান বাড়ে, বিভিন্ন ট্রান্সমিটেড ডিজিজ বাড়ে, আর বড় হলে শরীরে অস্বস্তি হয় না, তখন ওর বয়ঃসন্ধি হয়। এখন ওর বিড়ালটার তখন বয়ঃসন্ধির বয়স, ও একটু মানে সেন্সিটিভ হয়ে গেছে। তো মানে অন্যান্য এখন তো ঘরোয়া বিড়াল বলে একদমই বাইরে বেরোয় না, একদমই মানে বাইরে বেরোতে চায় না, আমাদের দুটো বাড়ির মধ্যেই থাকে ও বেশিরভাগ। তো এর জন্য, নাহলে এতদিন ওর বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার কথা, তো হয়নি। এখন একটু চাইল্ডিশ আছে, বেশ ঘরে শুয়ে বসে ঘুমিয়ে থাকে, আর ওই একটা হুলোর সাথেই থাকে ও। আর হুলোটাও একটু বছর 5-6 বয়স, অনেকটাই ওর থেকে ডিফারেন্স আছে বয়সে। আর হুলোটা মানে পাড়ার মস্তান হুলো, সুতরাং ওরও বোধহয় জৈবিক ক্রিয়া অন্য জায়গাতেই হয়ে যায়, ওর দিকে অতটা নজর নেই। কিন্তু ওর বন্ধু তো, আমার মিনির বন্ধু তো ওই এখন, আর আমার তো এখন একটাই বিড়াল, মানে পোষা হিসাবে একটা, বাইরে থেকে আসে খেতে অনেক, কিন্তু কুলোটা তাড়িয়ে দেয়, এও ব্যাপার আছে না, যে যেখানে রাজ করবে, ওদের পশুর যে ধর্মটা, ওদের যে ধর্ম, যে এক জায়গায় আর একজন থাকতে দেবে না, সেই ব্যাপারটা আছে। তো কালকে হুলোটা চলে যাওয়ার পর থেকে দেখলাম কি, মানে খেয়ে চলে যাওয়ার পর থেকে, এমনি রোজই চলে যায় ওর, মানে আমার মিনিটার ভয়েই চলে যায়। আমার মিনিটা এত ওকে ঝাঁপিয়ে ধরে না, ঝাঁপিয়ে পড়বে, মানে আমার মিনিট ফোর্সটাও রাখতে পারে না, নাকি রাখতে চায় না। আসলে খুবই বাচ্চা তো, 6 মাস বয়স, আর ওর 5 বছরের ওপর বয়স, আর একটু শান্ত, বরাবরই শান্ত, মানে ও শুধু লড়াই করবে বাইরের গুলোদের সাথে। এমনি কোনো মেয়ে বেড়াল টেয়ে বেড়ালের সাথে ওর ঝগড়াঝাঁটি মারপিট আমি এখনও অবধি আমাদের বাড়িতে কেউ, আমি তো এই বেড়ালটাকে পটিয়ে আমার বাড়িতে এনেছি। হ্যাঁ, পটিয়ে মানে ধৈর্য ধরে খাওয়া দিয়ে মানে আগে তো সামনেই আসতো না, হাও করে উঠতো, তো খাবার দিয়ে মানে বলতে পারে 3 বছর ধরে পটিয়েছি, তারপরে ও আমার বাড়িতে সেটেল হয়েছে। মানে আসা যাওয়াটা ওই হয়েছে, ওকে ছুতে দেয়, বুঝেছ। তার আগে ছুতেই দিত না, মানে তো একবার দুবার দেখার পর থেকে মানে আমার ভয়, বেড়ালটা কোথায়, আর আসে না কেন। তো মানে মানুষকে পটিয়ে আনে, আমি বেড়াল পটিয়ে এনেছি, বুঝতে পেরেছো, পটাতে পারছি। তো যাই হোক, আমার সাকসেস হয়েছে। এখনও আমার বাড়িতে রেগুলার হলেও, পাঞ্চুয়াল না হলেও খেতে আসে, আমার মাঝে মাঝে রেগুলারও আসে, মাঝে মাঝে এসে খেয়ে দেওয়ার কিছুক্ষণ শুয়েও থাকে। তো যাই হোক, সেইভাবেই হয়েছে, কিন্তু এখন অব্দি কোনো বাচ্চা ওর মতো হয়নি। তো আগেও অনেক মিনি ছিল, ওর প্রতি একটু ওই হতো, কিন্তু ও মিনিগুলো ওর দিকে তাকাতো না, আমার মনে হয় বাইরের মিনিদের সাথেই থাকে। তো আর অন্য ফুলোদেরকে তাড়িয়ে দেবে, বাট মিনিগুলোর দিকে তাকাতো না, আমি দেখেছি। কিন্তু আগের আমার একটা মিনি ছিল, যার দিকে একটু উঁচু মেরে তাকিয়ে, মানে আমাকে ডিঙিয়ে ওকে খাবলা মেরে মাপ, মানে ওকে নিয়ে কোনো কিছু আমি দেখিনি, মানে ঘরের মধ্যে একটা তাকিয়ে থাকতো, আমার বলতাম যে তাকিয়ে হয়েছে, আমার দেখো, মানে ওর পেতে তাকিয়েছে, আমার মনে হয় ওকে বাড়ির থেকে তাড়ানোর জন্য করতো, ওদের যা স্বভাব, বুঝেছো তো। ওকে, আর আমার ওই আগের মিনিটা দৌড়ে ঘরে ঢুকে যেত, আর আমার না আগে বেশি ছিল হুলো বেড়াল, কি জানি আমার এমনই একটা লাগ, সে বাইরে থেকে ফেলে দেওয়া হোক, মানে পরিত্যাজ্য হোক, ছোটো মিনি বাচ্চা, মানে আমি বেড়ালেকে হুলো, মানে বেড়াল মাত্রই তাকে আমি মিনি ডাকি, বুঝেছো তো, মিনি, আর মানে সেটা ছেলে বেড়াল হলেও তাকে আমি মিনি ডাকি। বেশিরভাগই মানে যদি 10টা বেড়াল হতো, তার মধ্যে আমার 8টাই হুলো, বুঝেছো, মানে এমন একটা লাগ, যার জন্য ঘরেই থাকতো না কোনো বেড়াল। আমার আবার মানে এত আদর করতে ইচ্ছা করতো, আর জানো তো হুলোগুলি বাইরে চলে যায়, জানি না কেন, অনেকের হুলো ঘরে থাকে একটু মেয়েলি টাইপের, আর আমার হুলোগুলি একবারে কেঁদো হয়ে যেত, মানে মাস 4-6 পর থেকে হঠাৎ করে 2 দিন খাবে না, কেমন করে ঝিমাবে, ওই করবে, তারপরে ডাবর হয়ে যাবে, মানে ওই সময় বোধহয় ওর বয়ঃসন্ধিটা হয়, শরীরের একটা সমস্যা হয়, এরকম বছরে ওর 2-3 বার হতো ওদের। তখন প্রথম বুঝতাম না, পরে বুঝতে শিখেছি, মানে একদম খাবে না করে শুকিয়ে মেরে হবে, তারপরে গলা মোটা হওয়া শুরু করলো, এইসব জায়গা ভারী হওয়া শুরু করলো, আর বাইরে গুন্ডামি করা শুরু করলো, মানে বাড়িতে আসতো শুধু খেতে লঙ্গর টানার মতো, আর এসে মানে একেবারে মানে কি বলবো, মানে চিচি করে ইঁদুরের মতো, মানে নেমটি ইঁদুরের মতো ডাকবার, বাইরে ওদের গলার চোটে টেকা যেত না, সব জায়গায় মারামারি, সবার মতো ওই বাড়ি বেড়ালে গিয়ে মারামারি করছে। ওই তো ওখানে বিড়াল মারামারি করছে, ওর মধ্যে একটা বিড়াল ওদের বাড়ি, মানে কি করবো বলো, মানে এমন মানে পাড়াময় মস্তানি করে বেড়াতো, ওই মস্তানি করে মারামারি করেও মানে ইনজিওর হয়ে,
মানে সে এইসব জায়গায় কামড় চামড় খেয়ে তো এতটা তো মরেই গেল থতমা, মানে বোধহয় অন্য বেড়ালে বোধহয় এই জায়গায় চোয়ালের পুরো হাড়গোড় উঠিয়ে দিয়েছিল, মানে নিচের চোয়াল পুরো উঠিয়ে দিয়েছিল। সে অনেক কিছু দিয়েছিলাম, ওষুধের ভয়ে চলে গেল, পালিয়ে গিয়ে মরে গেল। তাও অনেকটা শুকিয়ে এনেছিলাম, আমার খাওয়া বন্ধ হয়ে গেছিলো, ঠোঁটের কোনা দিয়ে খাওয়াতাম। সে ওষুধ টষুধ দিয়ে প্রায় শুকিয়ে এনেছিলাম, মানে আলটাগ্রাটা আস্তে আস্তে শুকিয়ে গিয়েছিল নিজে। একটা পলেস্তারাও পড়লো, ও শালা যেই পলেস্তারা পরে অমনি নিজে খুচিয়ে খুচিয়ে শুকিয়ে যায়, শুশুর শুশুর করে, মানে ও পা দুটো আটকে রাখলে বোধহয় ভালো হতো। শুকিয়ে শুকিয়ে আর যেখানে গাছের খোঁচা উঠে রয়েছে, ধরো কোনো ডাল একটু খুঁচিয়ে দিয়ে সেই জায়গাটা দিয়ে ওইটা করে আর রক্ত বের করে দিত। ওই করে ম্যাগট হয়েছিল, সেই ম্যাগট পর্যন্ত ফেলেছি। ম্যাগট ফেলে মানে এমনভাবে করেছি যাতে ওই জায়গাটা মানে পোকাগুলো গদগদ গদগদ করে পড়ে গেল তলা থেকে, মানে শুকনো জিনিস আবার পোকা হয়েছে। ওই যে শুকনোটাকে তুলে ফেলেছে, ও ঘাও হয়ে গেছে। আর একটা থেকে তো ম্যাগট মানে 100টা হতে বোধহয় ওদের 1 সেকেন্ড লাগে। ও কি কষ্টটা করলাম, কি গন্ধ বেরিয়ে গিয়েছিল গায়ের থেকে, নড়তে পারতো না, মানে ঘরের মধ্যে টয়লেট বাথরুম এমন অবস্থা, সেগুলি পরিষ্কার টরিষ্কার করেছি তো আমি আর মা। সে 3 তলা বেঁধে রাখা হলো ওকে, সেই বাধা যে ও কী করে খুললো কি করব, মানে 3 তলার থেকে পালিয়েছে সানসেট দিয়ে। মানে কিসের যেন পালিয়েছে, কেন ওষুধের ভয় পালিয়েছে, ওষুধের ভয়। এই আর কি। সেই যাই হোক, আমার এখনের যে বিল্লিটাও নাম অন্য, মিনি বললে তোমাদের সুবিধা হবে তার জন্যই বললাম। ওই সে কালকে থেকে খায়নি না, দিয়েছি একটু একটু খেয়েছে, মাংস দিয়েছি খায়নি। কি খাবে না খাবে বুঝতে পারছিলাম। ওই কম্বলের সাথে দিলাম, মানে ওই বেড়ালটাকে আমি কম্বল রাখি, হুলোটাকে, মানে কম্বলের মতো গায়ের রং আর বেশ ওরকম, মানে একটু বন বিড়াল টাইপের দেখতে, ট্যাবলি। হ্যাঁ, তো কম্বলের সাথে দিলাম, একটু কম্বলের গায়ে গায়ে লাগালাগি করলো, কম্বল বোধহয় একটু করছে, দূরে গিয়ে বসে গেল। ওই যে ওর মুখটা হলো না, ও কম্বলের সাথে একটু একটু খেলো, একটু পরে যে ও কম্বল হঠাৎ করে ওকে ছেড়ে দৌড়ে চলে গেল। হ্যাঁ, মানে এখনই তো ঘাবড়ায় নিয়ে পড়বে, দৌড়াই চলে গেল। বাস, ও এখানে হাঁটে ম্যাও, ওখানে হাঁটে ম্যাও কিছুক্ষণ। তার আগে আমার সাথে একটু ওই করেছে, খেলেছে টেলেছে, আমি খাবার দিয়েছি, ইলিশ মাছ খেয়েছে। হ্যাঁ, ও মা যেটুকুনি খায় খুব স্বল্পহারি, বুঝেছো, অল্প খায় আর বারবার খায়, বুঝেছো, মানে অনেকটা খাবেই না। আর ভাত দুধ মেখে দিলে তো কিচ্ছু খাবে, মানে আবদারি হয়ে গেছে বেশি, মানে আদুরে হয়ে গেছে। শুকনো শুকনো খাবে, মানে শুধু মাথাটা খাবে, মানে মাছ খাবে, শুধু মাংস খাবে, তারপরে সব কিছু, বুঝেছো, ওরকম। মানে শুধু শুধু মাংস দিলে আবার হবে না, মাংসের সাথে তরুণাস্তি দিতে হবে। ওকে এরকম ঝুড়ো ঝুড়ো করে দিলে ও খাবে, নাহলে মাংসের স্যুপও খাবে না, মানে যে আমরা যে সিদ্ধ করি, আমি সেই স্যুপটা যে সেদ্ধ করবো খাবে না। তারপর গন্ধওয়ালা মাছ ছাড়া খাবে না, বেশি কাটা মাছ খাবে না, মানে অনেক ঝামেলা সে। মানে এগুলো আদুরে হয়ে গেছে, বুঝলি তো, করে শুকে চলে যাবে, একটা না এক জিনিস খাবে না, ওই সে মানে বিশাল ব্যাপার সে তার। তারপর আজকে সকাল থেকে ওর জানলা খোলা থাকে, ইচ্ছে মতো ঢোকে বেরোয়, ও শুয়ে থাকে, শুয়েছিল, রাত্রেবেলা বেরোলো নিজের মতো করে, একটু খাবার দিলাম, একটু খেলো। ইঁদুর বাদুর মাদুর সব খুঁজলো, এখন ওর তো এবার হান্টিং টাইম, সারাক্ষণ ঘুমালো, তারপর ইঁদুর বাদুর মাদুর খুঁজতে বেরোলো। মানে খাবার দিয়েছি বাইরে, মানে ও রাত্রেবেলা ঘরে খাবার দিলে খাবে না, ওকে বাইরে দিতে হবে, কারণ ও তখন প্রকৃতি দেখে, ইঁদুর আছে বাদুর আছে কি আছে, ওর গর্ত ফত্ত সব দেখবে, আবার ইচ্ছে মতো ঢুকে যাবে, সেইভাবেই করা আছে, আর ও জানে। তো সকাল থেকে প্রায় দিনই ভোর 5টার সময় উঠে মা অনেক সময় জানলা টালনা দরজা, মানে ওর জায়গাটা তো খোলাই আছে, সেটা এমনিগুলো একটু খুলে টলে, আমিও গর্তে থাকতে পারি না বলে খুলে ফেলি, তো আমি যাই না ওইদিকে, মা উঠে আবার দেখে, মা দেখে যে সেই 4:30 5টা 1টাকে উঠলেও দেখে যে ও রয়েছে। বা অনেক সময় যদি নাও থাকে, মা জানলা দিয়ে একটু চুপ করে কোথা থেকে ঠিক চলে আসে। হ্যাঁ, মানে ও হয়তো বাইরে তখন পাঁচিলে বসে ওদের যে মানে সারা রাত যে কসরত কুস্তি করেছে সেটার হয়তো গা চাটাচুটা করছিল, এরকম ঠিক ঘরে ঢুকে যায়, ঢুকে শুয়ে পড়ে। তারপর মা আবার যখন ওঠে, মা বাসি কাটানো থেকে শুরু করে, ঝাড়ন দেওয়া থেকে শুরু করে সব কিছু যেগুলি যাই করুক, সে পর্দা সরানো থেকে শুরু করে মায়ের পিছন ও থাকে, মানে এটা ওর একটা কাজ, এটাও খুব ভালো। এবং মা কোথায় কোথায় যায় সকালবেলা ও খুব ভালো জানে, ও আগে আগে গিয়ে সেখানে দাঁড়াবে, মানে মা একটা কাজ করার পর মা ওই জায়গাটা একটু দাঁড়িয়ে দেখে ও কোথায় যায়, দেখে ঠিক মা ওইটার পরে যেই জায়গাটায় যাবে ও ঠিক সেই জায়গাটা আগে গিয়ে দাঁড়িয়ে থাকে, মানে ও জানে যে এখন মা ওইটার মধ্যে যাবে, ও হ্যাবিট হয়ে গেছে, ওর ওই করে টোরে চলছে।
তো আজকে আর আসে না। আমি সকালবেলা উঠেছি, মা খেতে বসেই মা বলছে, সকালে একটু চা খাচ্ছি, তখন মা বলছে যে জানিস ওনা আসলে যদি সকালবেলা উঠে একটু ভালো কথা বলতে পারো না, উঠেই একেবারে ওনা আসেই নেই। এখন আর একটু না হলেও তো মানুষ বলে না, বলে যে এখনো আসেনি, আসবে, যে এখন আর আসে না। যে আরে দাঁড়া, আসবে এরকম মাঝে মাঝে করে, পরে মামাটার সাথে আসে, কম্বলের সাথে আসে, এরকম মাঝে মাঝে, বিশেষ করে এটা শীতকালে করতো, বুঝেছো, অনেক বেলা করে আসতো, এই ধরো 10টা 9টা 10টায় কম্বলের সাথে দুজনে আসতো, মানে অনেকক্ষণ রোদ টোদ পুড়িয়ে ঘুমিয়ে টুমিয়ে দুজনে চাটাচুটি সেরে তারপর দুজনে করে ব্রেকফাস্টে আসতো। আর ও থাকলে তো ব্রেকফাস্ট 8টার মধ্যেই হয়ে যাচ্ছে, মানে 8টা থেকে ওর খাওয়া, ক্ষণে ক্ষণে খাওয়া শুরু হয়ে যায়। তো সেই হিসেবে কম্বলের তো টাইম মেনটেন করে না, তো ও অত সকালে আসে না, 8টায় আসে না, ওর তো ঘুম থেকে উঠবে, হাঁটবে, মুঠবে, তারপরে তো আসবে। কম্বল আসলে তাহলে, যদি নাও আসে এখনো তাহলে জিজ্ঞাসা করলাম কম্বল এসেছিল, মা বললো না, বলছি তাহলে কম্বলের সাথে একটু, তারপর আমি একটু গেলাম বাজার টাজার গেলাম, এসছি, আমি কি এসছে, মা ওদিকে বাড়ি করে দাঁড়িয়েছি, বলে না, আমি কি বলো না ছাড়া কথা নাই দেখি তোমাদের। তারপরে এসে আমিও মানে এক্সস্টেড হয়ে গেছিলাম, এসব আমি আর পারছিলাম না, এরকম জায়গায় বসে এটা এখন না আসলে আমি চিন্তা করতে পারছি না, তো পরে দেখা যাবে, চিন্তা নিয়ে তো লাভ নেই না, কিছু কাজের কাজ করতে হবে। তারপরে বসে একটু রেস্ট নিয়েছি, রেস্ট নিলেও তো মাথাটার মধ্যে চিন্তাটা থাকে, যে কই গেল, ও তো কোথাও যায় না, সবচেয়ে বড় কথা ও কোথাও যায় না, আমাদের বাড়িতেই থাকবে, ঘরেই থাকবে, আমাদের উঠোন টুকুনির মধ্যেই থাকবে, তাহলে কোথাও বেজি ফেজি দেখতে চলে গেল। হ্যাঁ, এটা করে ও, নতুন কাঁঠাল গাছ কাটা হয়েছে, তো কাঁঠাল পাতা কাটা হয়েছে বলো না, হয়তো ওখানে কিছু পেয়ে কি ওইখানে নিয়ে বসে খেলাখেলি শুরু করেছে। তারপর আবার ভাবছি যে নাকি কোনো ছাদে ছুদে উঠে, গাছ বেয়ে ছাদে টাদে উঠে, রোদ তো নেই, তবু ড্রাই পেয়েছে, সে কী রে বাবা কই গেল। তারপর আবার ভাবছি রাতে তো কেমন একটা খেলো না, পেট গুড় করছে নাকি। তো যাই হোক, সে আসে না, এদিক ওদিক দেখেছি, যাওয়ার সময়ও দেখেছি, বাজারে যাওয়ার আগেও দেখেছি, তা তখন ওই পাইনি, একটু বৃষ্টি বৃষ্টি গায়ে পড়েছে, আমি না বাজারটাকে নিয়ে আসি, এসে এদিক ওদিক, মানে আমার বাড়ি তো পুরো সার্কেল করা, পুরো সেই সার্কেলের মধ্যে দিয়ে ডেকেছি, মানে চাতালটা পুরো সার্কেল করা, সেইভাবে ডেকেছি, আসেনি। তখন ভাবছি, তখন থেকে মামাটা চলে এসছে, মানে কম্বল থেকে আসছে, আয় করে ওকে, মানে ওর আসার সময় ও এসে যাচ্ছে। এইবার আমি ভাবছি যে ও এসে গেল, আমার মিনিট আসছে না কেন। ওর কিন্তু নাম অন্য, আমি মিনি দিয়ে বলছি। হ্যাঁ, একা দেখছি, আমি এর জন্য চু চু করছিলাম, যে কী জানি দুজনে একসাথে আজ থেকে অনেক সময় দাঁড়িয়ে করে নিজের গা হাত পা চাটাচাটি করতেই পারে। ও ঢুকছে, আবার কম্বল আমাকে ছেড়ে যাচ্ছে না, আমি তো চু 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 করেই যাচ্ছি আমারটার জন্য। হ্যাঁ, কমল ভাবছে ওকে করছে, আমি তুই যা, মা খাবার দেবে, যা তুই, আমি যাচ্ছি। তো আসে না, আমি দেখছি না, আমার এবার চিন্তা হয়ে গেছে। তারপরে ঘরের থেকে একবার ডাক দিছি পাশের বাড়িতে, তো ওরা বোধহয় ফোনে কথা বলছিল, শুনতে পারিনি। তারপরে চানে যাবো, আমার খুব শরীর খারাপ লাগছিল। হ্যাঁ, মানে দুশ্চিন্তা, রাতে ঘুমাইনি, আমি তো এটা বেশিরভাগ দিন সকালে খাবার খেয়ে শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি। সকালের দিকটাই আমার ঘুম হয়ে যায়, মানে রাতের ঘুমটা আমার সকালে হয়ে যায়, বুঝেছো। তারপর আমি বলছি না, আমার আজকে না, আমি তাড়াতাড়ি করে একবারে চান করে, আমি বেশিরভাগ দিন 5টার পর চান করি, মানে বেলা 5টার পরে। হ্যাঁ, আর আমার ভালোও লাগে, কিন্তু আজকে ভাবলাম কি না, বাজার থেকে এসেছি, তাহলে একবারে চানটা, মানে এখন যদি আমি খাবার দাবার হাত মুখ ধুয়ে খেয়ে শুয়ে পড়ে আমি ঘুমিয়ে পড়বো, কিন্তু কখন উঠবো আমার কোনো গ্যারান্টি নেই। তার চেয়ে বরঞ্চ আমি একবারে চান টান করে শরীরটাও খারাপ লাগছিল, মনে হচ্ছিল যেন উল্টায় পড়ে যাবো বাথরুমের মধ্যে, সেই সকালে একটুখানি খাওয়া, তারপরে এই একটার পর একটা দুশ্চিন্তা, মটকা নাই ভালো, মানে মটকা গরম বলে না, চতুর্দিকে ওই ওয়েদারের জন্য। তারপরে কি করলাম, আমাদের বাড়ি এদিকটা দিয়ে গেছি, আমাদের তো বললাম না, আমাদের বাড়ি পুরোটাই চাতাল, মানে সার্কেল করে চাতাল করা, মানে যে দিক দিয়ে ইচ্ছা হাঁটতে পারো, হাঁটা যায়, ওরা করেও সেটা, টয়টা সেটা চুচু করছে, কুত্তা চলে এসছে, মানে আমার ডগিটা চলে এসছে, রাস্তার ডগিটা যেটা খাবে, ওর কি মনে হচ্ছে 3-4 দিন আসেনি, আসলে কি বর্ষাতেই আসেনি, সবারই খাওয়া কমে যাচ্ছে, অ্যানিমেল প্লেসগুলো দেখি তো, যে গ্রুপসগুলির মধ্যে আছে, আমার বেড়াল খাচ্ছে না, আমার কুকুর খাচ্ছে না, কারো টিয়া খাচ্ছে না, মানে যাই হোক, খাওয়া কমে গেল, খাচ্ছে না কেন, জ্বর কাশি দিচ্ছে, পাতলা পায়খানা করছে, হ্যানা ত্যানা দেখি তো, এবার ডগিটা এসে গেছে, আমার মা এসে গেছে দুজন, তুমি ওদের দাও, মা দুজনেই বসেছে, আগে তো দুজনকে দেখলে খ্যাঁক খ্যাঁক করতে এক জায়গায় বসে গেছে, ডগি আর বিল্লিতে, এখন ওই হয়ে গেছে।
তারপরে আমি পাশের বাড়ির বৌদিটাকে দেখেছি, দেখি ওরা একটু কাজ করছে, চোখে পড়েছে। আমি বৌদি তুমি কি দেখেছো আমাদের ওকে? বলে কি আমি কিন্তু আজকে সকাল থেকে দেখি, ওদের খেয়াল করেনি। হতেই পারে, আমাদের বাড়ি আর ওদের বাড়ি ওইটুকুনির মধ্যেই থাকে, কারণ ওদের বাড়িতে একটা সাদা বেড়ে, ওই যে আমাদের পায়ের আগে যে বাচ্চা দিল, মানে এই মিনির মা আসে, খায় দেয় তো, ওদের ক্যাট ফুড খায়, পায়েসে মানে কোনো জায়গায় খায় না, ক্যাট ফুডের নেশা হয়ে গেছে। মাছ, মাংস, ডিম, দুধ, রসগোল্লা, কাঁচা মাছ, কাঁচা মাংস কিছু দিলে খায় না। কী যে বাজে নেশাটা হয়েছে, কী সমস্যা। এখন নিজের বাচ্চার একটা জায়গায় আছে, সেখানে বাচ্চাটাকে শুধু দেখতে যায়, খায় না, খেতে পারে না, তো কিচ্ছু খেতে পারে না। আমাদের রান্নাঘরে এসে বসে থাকবে, তারপর গন্ধ টন্ধ শুকে চলে যাবে, খাবার সামনে খাবে না, জানো, এরকম অবস্থা। তো বলে কি দেখি তো, হ্যাঁ ও তো কোনো বাড়ি যায় না, আমাদের বাড়িতেই থাকে আর তোমাদের বাড়িতেই থাকে, এই পাঁচিলটার মধ্যে আসে। আর ওই কম্বল, ওর আবার কিটি যাতে কম্বল, কিটি আর পায়েসকে নিয়ে একটুখানি মারামারি এরুম এরুম করে, ঘরে টরে ঢোকে। ওর মেয়ে থাকলে ঘরে ঢোকে, মানে বৌদির মেয়ে থাকলে, দাদার মেয়েটা থাকলে ঢোকে, তখন ওর সাথে একটু খেলে, অল্প সব কটা বেরোলি তখন ঢোকে। তা ও আর থাকে কতটুকু, স্কুলে থাকে, সকালে পড়তে যায়, বিকেলে পড়তে যায়, মানে হ্যাঁ না কতটুকু নিতে যায়। আর রাত্রেবেলা যে যার মতো তো চলে যায়, অন্যদিকে আমাদেরটা তো ঘরেই থাকে। কতটুকু না, মেয়েটার ওই সকালের দিকে একটু থাকলে ও হয়তো গিয়ে একটুখানি খেলে ওর সাথে, মানে খেলে মানে কি, ও ডাকে একটু ঢোকে, ও একটু 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 ওরা যে এমন এমন আম পাতা জোড়া জোড়া করতে থাকে, সেটা করে। মানে কি আজকে তো আমার মেয়ের সাথে খেলেও নি, আমার মেয়ে না থাকলে তো আসেও না, আসে অনেক সময় এসে এসে এদিক ওদিকে শুয়ে বসে থাকে, বিশেষ করে ওদের লাল গাড়িটার তলায় ওরা শুয়ে থাকে, সব বেড়ালের ওটা হচ্ছে ওর ছাদ না, লাল গাড়ির তলায় যে ওরা কী খেলে জানি না। তো ওই দাদাটা বলছিল যে গাড়ি চালানোর পর গাড়ির নিচটা গরম থাকে, তো ওদের ভালো লাগে। আমি তো তোমার তো সাদা গাড়িটা, তোর তো সাদা গাড়িটা আর গরম থাকে, ওই লাল গাড়িটার তলায় কী করে? বলে তো ওইটা একটা এক্সট্রা ওদের আর একটা রুম, ফ্ল্যাট রুম, মানে 2 বেডরুম ফ্ল্যাট, ওই ইয়ার্কি মারা হয় এইসব, ওই গাড়ির তলায় সব কটা বসে থাকে। কি যে করে খুটুর খুটুর বলে, কি বলে ভোটের আলোচনা করে নাকি ওরা, ভোট নিয়ে আলোচনা করে। তো যাই হোক, তারপরে বৌদি বলছে দাঁড়াও তো দিদি, আমাকে দিদিটাকে দাঁড়াও তো দিদি, আমার পাড়ারই মেয়ে, আমি দেখছি ঘরে, আয় আয় করে ডাকা, হ্যাঁ দিদি। আমি তখন গেছি আবার ছাদে, আবার দেখে আছি ছাদটা এই 1তলা 3তলা করেছি জানো আজকে। তারপরে বলছে হ্যাঁ দিদি পেয়েছি, কোন ঘরের মধ্যে নাকি শুয়ে রয়েছে, ও পুজো করে ডেকে, ও যখন আয় আয় পুজো বলে আরো মোড়া চাচ্ছে এমন এমন করে করে, তখন ধরে নিয়ে এসে, হ্যাঁ হ্যাঁ তুই এত এমন করিস কেন, দুষ্টামি কোলে করে, মানে তখন চোখ খুলতে পারছে না, তখন বাজে ধরো বেলা 12টা 12:30, তখনও চোখ খুলতে পারছে না, মানে ওর এত ঘুম। বৌদি পাঁচিলটা থেকে আস্তে করে নামিয়ে দিল, পাঁচিল থেকে নামিয়ে দেওয়ার পর একবার আমাদের দেখে, একবার ওকে দেখে, মানে চোখ খুলতে পারছে না, বোধহয় ফিনিশিং টাচ ছিল বোধহয় স্বপ্নের, এর জন্য আজকে কম্বল নিশ্চিন্তে খেয়ে দিয়ে গেছে। তারপরে আসলো, এসে তারপরে ওর মাটা বসার, মায়ের সাথে একটু খেটে করলো, মানে ওই পায়েসের সাথে। তারপরে বলছি বাবা দুশ্চিন্তা, এইবার তুই যা ইচ্ছা কর, ঠিক আছে, এসে তো একবার দেখাটা দিয়ে যাবি। এমন ঘুমাইছে কোথায়, আমার মতো আলসে। মাকে বলছি মা তুমি বলো না, তা ঘুমাচ্ছি, ডিস্টার্ব করিস না। দেখো তো ঘুমালেও মানুষের চিন্তা এরকম, অন্য জায়গায় গিয়ে ঘুমাচ্ছে, একবার তো একটা উকি দিয়ে যাবি। বলে কি বৌদি বলছে, বলে কি তোমরা যদি না বলতো আমি খুঁজতামও না, ওই ট্রলির মধ্যে ঘুমিয়ে রয়েছে। বলে কি পরে হয়তো দেখলে আর ওই ট্রলিটা নাড়াও পড়ে না, হতেই পারে। তাহলে পরে যদি ঘর থেকে বেরোতো তখন ওটি কোথায় শোয়াচ্ছিলি, মানে বিকেল 3টাও হতে পারতো। তারপরে সে মা সঙ্গে সঙ্গে খাবার দাবার রেডি ছিল, দিতে গেছে, একটা খাবার খেলো না, বাইরে গিয়ে বসে রয়েছে, শুয়ে রয়েছে, গড়াচ্ছে। আমি বলি মা ওরও না বোধহয় শরীরটা খারাপ লাগছে আজকে, আর যা ওয়েদার, ফেসবুকে তো দেখি আমি, মানে আমারও তো একটা চিন্তা, এমনিতে আমারও শরীরটা ভালো লাগছে না, কালকে থেকে শুধু পেটের জায়গাটা ব্যথা ব্যথা, মানে ভালোই লাগছে না। আর পেটের ব্যথা করলে দেখবে না ঠিক কোনো কিছু ভালো লাগে না, বিশেষ করে পেটের সমস্যা হলে দেখবে ভালো লাগবে না, গা গুলাচ্ছে কেমন, তোমার পেটের উপর দিকটা ব্যথা ব্যথা করছে একটু একটু। তো বর্ষাকাল তো হতেই পারে। তারপরে কি দেখবে আমার সাপ, কারো পেট খারাপ এসব হলে না ভাল লাগে না। এমনি কোনো একটা কিছু ব্যথা ট্যাথা হলে তুমি 10বার গালাগালি দাও, এই দাও ওই দাও, দাঁত ব্যথা করছে, ভাল লাগছে না, সেটা একটা আলাদা জিনিস।
হ্যাঁ, চিৎকার চেঁচামেচি করে, কিন্তু এটা না একটা গা গুলানি, মানে অস্বস্তিকর শরীরে, না এটা করতে ইচ্ছে করছে, না ওটা করতে ইচ্ছে করছে, পেটের সমস্যা হলে। তো যাই হোক, আর আমার বেড়াল কুকুরের আমি দেখেছি, আমার হলে আমার আগের বেড়ালও গেছিলো, আমার হলে ওর হয়, ওর হলে আমার কিছু হয়। এইটারও আমি দেখছি সেম টু সেম। আমি যখন অসুস্থ থাকি ও অসুস্থ থাকে, ও অসুস্থ থাকে আমি অসুস্থ থাকি। ওর কালকে থেকে খাওয়ার আমারও কালকে থেকে হয়েছে পেটের মধ্যে, আজকে তো খেলোই না। তাও তো আমি, আমার একটু খিদা নেই, ওই নেই, মুড অফ, ওরও মুড অফ। তাও তো আমরা দুজন একটু খেলেছি। তারপর আমি বাইরে গেলাম, চান টান করেছি না, মা যদি না খেতে চাই দিও না, একবেলা এক দিন যদি না খাই কিছু অসুবিধা নেই, কেন হয়তো ওর শরীরটা গুলাচ্ছে, পেটটা মোচড় দিচ্ছে, হয়তো হজম হয়নি। মাঝে মাঝে মানুষকেও বলে না যে একটা দিন উপোস দাও, নিজে থেকে যা খাবে ও যদি আবার এসে খায় তো ঠিক আছে, যদি সারাক্ষণ ঘুমা ঠিক আছে, হয়তো ভিতরে একটু জ্বর জ্বর লাগছে, অনেক রকম হতে পারে। একবার সানশাইন হলে, একটু কড়া রোদ পড়লে এই সব শরীর খারাপ দৌড়ে চলে যাবে। মানে আমি তো ঠেলে ঠেলে রোদে পাঠিয়ে দিই যখন আমি এরকম একটানা সিজন থাকে না, আর শরীরটা খারাপ হয়। আমি মানে বেড়াল কুকুর বলো যেটাকে হোক, যদি দেখি ছাওয়াতেও বসা, মানে এসে শয়তানি করে ছাওয়াটার মধ্যে বসে রয়েছে কোনো স্যাঁতস্যাঁতে জায়গাগুলো, তো মাথার ঠিক নেই, চলো রোদটায় চল, রোদটা গায়ে লাগাই, রোদটা গায়ে লাগবে, স্কিন ওই হবে, শরীরটা ভালো থাকবে, তারপরে তোরা মারামারি কর, কাটাকাটি কর, সেটা পরের কথা। রোদ লাগানোর প্রয়োজন আছে একটুখানি, যদিও এখনকার রোদটা ভালো না, কিন্তু মিষ্টি রোদটা মানুষের জন্য দরকার আছে। আর ওরা যে শুকনো রোদে ফেলে টালে না, এটা দরকার আছে শরীরে। তারপর তুমি এতটা খাওয়াও আর খেলুক, এতেই শরীর ফিট আমি মনে করি। নির্দিষ্ট খেলা, নির্দিষ্ট ব্যায়ামে আজকাল কাজ হয়। ও যে তুত্তুর তুত্তুর করে দৌড়াচ্ছে, এই করছে, ওর সাথে ছোটাছুটি করছে, ওই দৌড়েই ঠিক আছে, ব্যায়াম ট্যায়ামে কাজ হয়। ওর এখন ব্যায়াম ট্যায়াম করলেও স্ট্রোক হয়ে মরে যাচ্ছে, ওইসব কোনো কিছু তো কোনো মানে কন্ডিশনে থাকলেই তুমি মরে যাবে। তো ওদের সেইভাবে তো আজকে তারপর বিকেল আমি তো কাপড় তোলা অবধি দেখেছি ওকে। তারপর মা বলে কি আমি দেখছিলাম যে নিশ্চয়ই শুয়ে রয়েছে, ওদের বাড়ির গাড়ি নিয়েছে, বা এমনও হতে পারে জানলা দিয়ে ঢুকে তিনতলায় শুয়ে রয়েছে। আমি আর তিনতলায় উঠতে পারবো না, আজকে সকাল থেকে কতবার করে তিনতলায় উঠেছি ওকে খুঁজতে খুঁজতে, আমার পক্ষে সম্ভব না। আমার পায়ের মানে শিরা যেন একদম স্টিফ হয়ে রয়েছে। আমারও তো শরীর ভালো লাগছিল না, গা বুলাচ্ছিল, এই বুলাচ্ছিল, এবং মুখটাও অফ ছিল এর জন্য। আর এই যে ওকে নিয়েও মুখটা অফ রয়েছিল। তারপরে কী বলে এটা না, তাও বাজারে গেলে একটুখানি মজা বলেও আমার তো যাওয়ার সময় মা দুশ্চিন্তাটা দিয়ে দিয়েছে মাথার মধ্যে, তো ওকে পাইনি। তারপরে যাই পেয়েছি, এখন শরীরটা ভালো হয়ে গেলে আমি শুধু চাইছি রোদটা একটু উঠুক কালকে, রোজ একটু মানে 4-5 ঘন্টা রোদ দিই, রাত থেকে বৃষ্টি হবে। আর মানে আমিও নিতে পারছি না, মানে এত মাত্রা গরম হয়ে রয়েছে, মানে মনে হবে যেন কারোর সাথে কাউকে দুমদুমার পিটালে ভালো লাগতো, আমার মানে একটুও ভালো লাগছে না। মানে আমি যে যদি ভাবি যে টোটো করে ঘুরতে বেরোবো, ভ্যানে করে ঘুরতে বেরোবো, তাও আমার ভালো লাগবে না। চারপাশে তো ভিজা ভিজা ভিজে ভিজে, কোথায় যাবো, সেখানেই কাদা কাদা। মানে আমি নামার কথা বলছি না যে আমার ওটা থেকে নামতে হবে, ওটা থেকে যদি আমি নাও নামি, যেখানেই তাকাবো সেখানেই জল, মানে এমন কাদা কাদা জল, ছ্যাঁকড়া ছ্যাঁকড়া জল, গোবর ছাড়ানি, নোংরা, বুঝতে পেরেছো তো? মানে হয়তো কোনো আবর্জনা পড়ছে, ওটা ছেঁড়ায় রয়েছে, ভিজা ভিজা হলে আরও নোংরা হয়, ওই আর কি, বুঝেছো? ওই জন্য আমার মানে একটু মানে মুড ফুল অফ হয়ে রয়েছে। আমি এর জন্য কী করলাম, মাকে বললাম এক কাজ করো তো, আমার ঘরের মধ্যে না রং চঙের একটা বেড কভার পাবো। ভেবেছিলাম আমি হাবড়া যাবো, হাবড়া গিয়ে কয়েকটা রং চঙের বেড কভার নিয়ে আসবো। জানি মা বকাবকি করবো, আমি শুধু বকাবকি করলেও কিছু লাভ হয়, সে করো কি তুমি বকাবকি, তুমি যতটা সাদা আছে নিয়ে নাও, একটার উপরে একটা পেতে নাও, কোনো লাভ নেই। তারপরে তবুও মোটামুটি একটু কমলা রঙের পেতেছি, তাও আমি আরও রং চঙা নিয়ে আসবো, আমার ভালো লাগছে না। আর যাবো কি, মানে গেলে বেড কভার পাবো কি আমি জানি না। এইসব মফস্বলের দিকে কি একরকম রঙের বেড কভার, এটা ঠিক কথা, যেখানে যেটা চলে বেশি সেটাই আসে। আমি কলকাতাতেও শুনেছি, ওখানে যে বম্বে ডাইং ছিল, দেখি কি শাড়ি ভাগ করছেন, যে শাড়ি ভাগ করছেন একই শাড়ি, কিন্তু কোয়ালিটিটা ওই একই দামে, মানে কি এগুলি মফস্বলের দিকে যাবে, এগুলি শহরে চলবে। সাদাটে সাদাটে শাড়িগুলি, সাদা রং, স্টিল রং, শ্যাওলা রং, ওগুলো দেখি হালকা বেগুনি, মানে সব মানে অফ কালারগুলো সব কলকাতার জন্য। আর রং চঙা এমনিও বম্বে ডাইংয়ের রং চঙা কম, তবুও সাদার মধ্যে লাল যে কিছু খুলি সব কিছু মফস্বলের দিকে। আর হলুদ, লাল, এমনি ছাপা শাড়ি টাড়ি বা এমনি শাড়ি বা প্যাকেটবন্দি শাড়ি সব দেখি মানে ঝিকমিক ঝিকমিক চোখে পড়ে যাবে, মানে অনেকের মধ্যে তুমি চোখে পড়বে এরকম শাড়ি টাড়িগুলি সব মফস্বল, গ্রামের দিকে তো আরও সেগুলি পাঠিয়ে দেবে ট্যাগ।
আর শহরের দিকের বস্তিতেও জানি একটা অফ কালার চলে, বুঝেছো তো? তো সেই হিসাবে তো এইখানে আমি যে কোনো চাদরের দোকানে গেলেই শুধু দেখি হলুদ, যে কোনো ধরনের হলুদ, কি জানি ওটার নাম, চন্দন কালার, হলুদ, মানে এগুলির ওপরে রঙ আমার পোষায় না। আমার একটু সি গ্রিনের মধ্যে ধরো বেগুনি, সাদার মধ্যে সাদা মানে ফ্লুরোসেন্ট কালার, এইসব। আর এখানে সবই হচ্ছে চন্দন কালারের ওপরে, বাটিক প্রিন্ট তাও চন্দন কালার অথবা রেড, ভালো লাগে দেখতে, আমার একদম পোষায় না। আর কলকাতার মানে সেতে ফিশিং মার্কেটের তলায় যে ফেলে বিক্রি হয়, দেখো তো ওখানে হাজার একটা চাদরের দোকান, মানে এমনি লট বলছি, এমনি লোকগুলি নিয়ে আসে, যে হকারগুলো ছড়িয়ে বিক্রি করে, মানে মানে এক একজনের প্লটই আছে, সেইখানটা বসবে এখানটা বসবে। দেখো তো ফিশিং মার্কেট থেকে মানুষ দলা করে নিয়ে এসে অন্যান্য জায়গায় বিক্রি করে। আমি এত কলকাতায় থাকতে এত চাদর এনেছি, এত চাদর কিনেছি, আমার ফ্ল্যাট বাড়ির বেশিরভাগ চাদর সব কলকাতার ছিল। আমার ফ্ল্যাটে ওইখান থেকে নিয়ে আসতাম, মানে একদম কোনো রেটা, মানে একদম ওরা এইভাবে মানে হাজার একটা মেলেই রেখে দিয়েছে, তোমাকে খুলেও দেখাতে হবে না, এমন অবস্থা। যেটা পছন্দ মানে কোনটা, এই দোকান ছেড়ে ওই দোকানটা ছেড়ে ওই দোকানটা, মানে হাজার একটা। তো আমার এত ভালো লাগে, তো ভেবেছিলাম আজকে যাবো এরকম করে কিছু কিনে নিয়ে আসবো। সেলেও পাইনি এখানে, সেলেও ওই এক বাগনি প্রিন্ট, ওই প্রিন্ট, ওই সব হয় লাল নয় গোল্ডেন, হয় লাল নয় গোল্ডেন, গোল্ডেনের মধ্যে লাল, গোল্ডেনের মধ্যে কালো, সাদার মধ্যে সাদাও না, মানে একটা কেমন, মানে ফজদেলপুর মা বলতো কি ফজদেলপুর সবুজ নাকি, মানে কেমন একটা ম্যাটা নীলের মধ্যে সাদা, এবার কি রং আমার পোষায় না এসব রঙগুলো। আমি পেলামও না, যাই হোক পরে এখন ভাবছি সেতে দেখবো, কি জানি অনলাইনে দেখবো, ইন্টারনেটে দেখবো, কিন্তু ওটার টেক্সচার কেমন হবে জানি না, তো কম দামেই দেখবো। সে যদি সুতির না হয়, সুতির না ছাড়া আরেকটা কি জানি হয় না, যে তুলো উঠে যায় হোকটা, যদি কম দামে হয় একটু রং চঙা পেতে নেবো, মানে সফটগুলি, মানে যেগুলি রয়েছে মা কিনতে দেয় না যেই কারণে, ওগুলি নিচে পাতবো, ওপরে রং চঙাটা পাতবো, শোয়ার সময় ওই রং চঙাটা উঠিয়ে দেবো, সারাদিন তো রং চঙাটা পাতা থাক, এই চিন্তা করে রেখেছি, বুঝেছি। এই বেরোতে পারলাম না, ওই সে হঠাৎ করে মনে পড়লো, আরে ভাই আজকে না বৃহস্পতিবার, পুরো হাবড়া বন্ধ, তারপরে বৃষ্টি, মা বললো সকালে একবার বেরিয়েছিস, 14 বার ওপরে উঠেছিস, নিচে নেমেছিস, আজকে ঘুমাসনি, কারণ ওষুধের একটা ধাক্কা থাকে তো, ঘুমাসনি, যাস না। আর ওরে নিয়ম মায়ের একটা ওই আছে, যাই এখন টিকটিটাও নেই, না টিকটি থাকলে আর কিছু করার নেই, ওপরেও উঠে থাকতে পারে, বলা যায় না কী করবে ও জানে। আর বলেছি চিন্তা করো না, কালকের থেকে ঠাকুর ইচ্ছে খাবে, আশা করি, তবে রোজ উঠলে খাবে। আর আমার নিজেরই তো খেতে ইচ্ছা করে না, এই যে চা এখন খেলাম, চা মা বলছে বিস্কুট আমি খেলে সেও খাবে, আমি যে না নিজে নিয়ে খাও, মা তো তাও দেখি চানাচুর মুড়ি খেলো, আমি তো শুধু মুড়ি কালো জিরা খেয়েছি, আর একটু চা খেয়েছি, তাই আমার রাতে খেতে ইচ্ছা করছে। আসলে কিছু না, ব্যাপারটা কী হয়েছে জানো তো, মুড অফ হয়ে গেছে, মুড অফ, শরীর খারাপ লাগছে, শরীরের থেকে মন খারাপ, মনের থেকে শরীর খারাপ, সবই দুটো তো দুটোর সাথে যুক্ত না, মানে এই ওয়েদারের জন্য শরীর ভালো লাগছে না, বলে মন ভালো লাগছে না, হ্যাঁ সব মিলে আমার মন ভালো লাগছে না, কোথাও যেতে পারছি না বলে, একটা না এই শ্যাতলা ওয়েদারে যেতে পারছি না, তারও কারণ আছে, আমার একটুখানি জল গায়ে লাগলে আমার গা চুলকায়, পা চুলকায়, আর তারপরে কি আমার কাশতে থাকে, বুঝতে পেরেছে তো, তারপরে মানুষের হাঁচি কাশি, মানে আমি বাজারে গেছি, মানুষ মুখে একটু হাত দিয়ে হাঁচিটা দেয় না, মানে কাশিটা হাত দিয়ে দেয় না, তারপরে গিরির গন্ধ, ইদানিং আমার প্রচণ্ড এই গন্ধ, মানে গন্ধ বিচার হয়েছে। আর মানুষ খায়ও যেন আজকাল এসব মদ বিড়ি গাঁজাটা বেশি, বাপরে বাপ, মানুষ ভাবেই বাড়ির লোক থাকে কী করে, একেবারে চেলাকার দিয়ে পিটিয়ে হাড়গোড় ভেঙে দেয় না কেন, ইস বাবা কি গন্ধ, এই গন্ধের জন্য আরও যায় না আমি, একটু পারফিউম ইউজ করে না, কিচ্ছু না, এত পয়সা গুটকাতে খায়, বাংলা সেগুলি খায়, রাম খাক আর শ্যাম খাক যাই খাক, বাপরে বাপ, দিন নাই রাত নাই, মানে ঘেন্নায় একেবারে বিচ্ছিরি জায়গা, যেখানে সেখানে ছুটু খেলার, এই যে মানে জানি না কী ধরনের বাঙালি তো সব জায়গায় আছে নিশ্চয়ই, তো মানে এগুলি তো বন্ধ করে, হ্যাঁ এসো না, হ্যাঁ তারপরে ওই সবের জন্য আরও হয়ে যায়। আর এগুলি কী হলো, বর্ষাকালে আরও বেশি ঠান্ডা লাগে তো, ভিজা
শুকনো দিনে কি হয়, অন্যদিকে তাকাতে তাকাতে যায়, তারপর ভ্যানটা ভিজে থাকে, লোকটারও এই বৃষ্টি আসছে বৃষ্টি আসছে করতে থাকে, একটুখানি মানে কিছু করতে পারি না। নাহলে ভ্যানটাকে দাঁড় করিয়ে রেখেও আমার পরিচিত আছে, বা যদি নাও হয় আর আমি 200 টাকা দেবো ভ্যান কাকুকে বা দাদাকে, বেশিরভাগই চ্যাংলা ছেলে পেলে পেয়ে যায়, ভাই হ্যাঁ দিদি নেন টাকা দিয়ে দিলে দাঁড়াবো। হ্যাঁ ওরও আর ইচ্ছা করে না, হয়তো সকালই কি সবসময় এত খাটতে ইচ্ছা করে, এত ট্রিপ টানতে ইচ্ছা করে, যতই ব্যাটারির ভ্যান হোক। ছেলেপেলেদের এখন অত শক্তি নেই, সবাই বলে যে আগে 10টা ট্রিপ টানতাম, যে বলে এত শক্তি ছিল সে এখন 5টা টানায়। হ্যাঁ সবার ইচ্ছা করে একটা ধরা বাঁধা প্যাসেঞ্জার হোক, আজকে পেয়ে গেলাম, সে তাতে 100 টাকা কম হয় না, উনি আমারে দেবে তবে, আর আমি একটু খাওয়াই টোয়াই, আমিও খেতে ভালোবাসি ওদের সাথে, সেই যাই হোক হয়ে যায়, বুঝেছো। এই যে যেতে পারিনি, মাথা ফাথা গরম হয়ে রয়েছে এর জন্য। আর আমার না গ্রামগঞ্জের দিকে ঘুরতেও ইচ্ছা করে না, আমার ড্রাই জায়গায় ঘুরতে ইচ্ছা করে। তো আজকেই দেখলাম একটা জায়গা বেশ ভালো লাগলো, খুব রংচঙা, বলছে যে কলকাতা থেকে 1 ঘন্টা ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারে তো এমনিতেই লোক যাতায়াত করে, জার্নি করে, এখন যদি কেউ বলে বনগাঁর ওইখানে ঘুরতে আসুন, সেরকমই ব্যাপারটা। তো ওই একটা রিসোর্ট আমি দেখলাম, খুব ভালো লাগলো, কারণ রিসোর্টটার থেকে একেবারে সমুদ্রটা দেখা যাচ্ছে, সমুদ্রই তো, সমুদ্র তো না, মোহনা দেখা যাচ্ছে। রিসোর্টের কালারটা খুব সুন্দর, আর এত কিছু দেখেছি আমি, এই যে ওখানে সুন্দরবন চলুন, ওখানে অসুন্দরবন চলুন, ওখানে বাঁকুড়া যান, ওখানে পুরুলিয়া যান, আমার একটারও হোটেল আমার ভালো লাগে। হোটেলের যে রুমগুলির ছবিগুলি দিয়ে রাখে, কি খাওয়া দাওয়া দেবে হ্যানা ত্যানা। তো এখানে একটা মেয়ে ব্লগিং করে, সে গেছে বোধহয়, সেই মেয়েটা ঠাকুরনগরের মেয়ে, আমাদের এই যে ঠাকুরনগর মতুয়া ওই যেখানে, সেখানকার মেয়ে, ওই ডায়মন্ড হারবার গেছে 4-5টা বন্ধু মিলে। তো যে দেখিয়েছে রুমটা না, ওই মেয়েটা সিঙ্গেল বলে সিঙ্গেল রুমে থেকেছে, আর সবাই কাপল গেছে, সে কাপল রুমে থেকেছে। তো এত সুন্দর রুমটা, এত সুন্দর বাথরুমটা, সুন্দর মানে কি হাজার একটা জিনিস না, খোলামেলা পরিষ্কার সাদা ধবধবে, মানে টাইলসটা এত সুন্দর, মার্বেলটা এত সুন্দর। অন্যান্যদের তো দেখি ঘিঞ্জি কালো কালো, হলুদ, আমার কালো হলুদ রঙটা এত ঠান্ডা লাগে না, পায়খানা বাথরুমের মধ্যে কি ভুল লেগে রয়েছে। তাই হোক, চক্কর বক্কর অনেক সময় যে ফ্ল্যাট বাড়ি দেখায় না, আপনি কিনবেন কিনা দেখুন, একেবারে রেডিমেড করা আছে, ওই বাড়িটা বিক্রি হবে, বা ওই বাড়িটা একদম নতুন ফার্নিশ করা, একদম খাট পেছন থেকে সব টাকা। আমার প্রতি কাজের ভালো লাগে না, আমার তো ছড়ানো একদম টান রং তো ভালো লাগে। তো যাই হোক, আর খুব স্কাইলাইট ঢুকে, তো ওর রিসোর্টটার মধ্যে, ও যেটার মধ্যে তাকে দেখলো প্রচণ্ড স্কাইলাইট ঢুকেছে। আর ওরা যেটা ডরমিটারি, সেটারও দেখলাম বাথরুমটা খুব মানে মানে বাথরুমটা বেশ খোলামেলা, বড় সড়ো, যে সেগুলি উঠিয়ে রেখেছে ভেন্টিলেটারগুলো, এত সুন্দর আলো ঢুকছে, মানে বাথরুমে লাইটও জ্বালাতে হবে না, একেবারে ঝকঝকে। তো এটা আমার খুব পছন্দ হয়েছে। তো কখনো গেলে, আর রং চংগুলো খুব সুন্দর, তো কখনো গেলে ওটা যাবো 1900 টাকা দিয়ে, তবে দাম আছে পার হেড 1900 টাকা পার ডে, যেখানে 2000 বা 3000 টাকা দিয়ে তোমার 2 দিন 3 রাত নাকি সব উল্টো পাল্টা সুন্দরবন হয়ে যায়। খাওয়া দাওয়া ভালো, ঠিক আছে। আর এমনি আমাদের বলে রেখে, আমাদের বাড়িটাকেও যদি রিসোর্ট করা হয়, মানে আমাদের বাড়ির কম্পাউন্ডটার মধ্যেও 3-4টে এরকম করে দিলে, যা গাছপালা ওখানেও তাই, শুধু গাছপালাগুলি একটু কেয়ারই করা, মানে ওদের চেয়ে বেশি গাছপালা দেখলাম আমাদের বাড়িতে আছে। তো ওটা বড় জায়গা জুড়ে, সেই পেয়ারা গাছ, সেই এমনি গাছ, আরও কিছু একটু লাগিয়েছে টাগিয়েছে, এমনি ফাঁকা মাঠটা, ঠিক আছে, শুধু সমুদ্রটা, ওই মোহনাটা দেখা যায়, ওই আর কি। রংচং রেখে দিয়েছি, ওই ব্লগটা ইসে করে রেখে দিয়েছি, মানে লক করে রেখে দিয়েছি, কেননা ওইটা কালারিংটা নিয়েছি আমি টিনগুলোর জন্য। আমার বাড়ির ছাদে যদি টিন বসাই, ছাদটাকে পিটোখান দেওয়ার জন্য, তাহলে ওই কালারটা নেবো আসলে। টিনগুলো দেখলাম খুব সুন্দর কালার, এই কালারের হয়, দেখে নিলাম। জানো তো, কালার এফেক্ট বলে একটা ব্যাপার আছে, আমার দোতলার ঘরের কালার এফেক্টটা খুব সুন্দর। ওপরে গেলে আমি যেন 80%, মানে আমার যেন এনার্জি ট্যাবলেট হয়ে যায়, যেটা আমার নিচের তলায় হয় না। ওপরের তলাটায় গেলেই আমার যেন এনার্জি ফিরে আসে, কী করে যে আমার গায়ের মধ্যে শক্তি এসে যায়, ওই করতে থাকি আমি এরকম। শুধু এখানে ফ্যানটা নেই, খাটটাগুলো নেই, তো আমার খুব অসুবিধা হয়, একটা করেই খাট আছে। ওই আর কি, কী জানি কেন এমন হয় আমি জানি না। তেমনি ছাদটায় গেলে, ছাদের চেয়েও বেশি আমার দোতলাটায় কালার এফেক্ট বলে একটা বস্তু আছে। আমি তো ভাবছি আমার নিচের তলায় অবশ্য কিছু করার নেই, যেটুকু না ওই কালার এফেক্টে এনে ফেলবো সব কিছু। আমার ভীষণ মানে, আমার বাড়িটাকে এতদিন করা হয়ে গেল, মানুষের বলবে ওটা 2-3 মাসের ঘটনা, তা না, আমারও কিন্তু প্রায় 4 বছর হয়ে গেল করেছি। হ্যাঁ, বাবা যদি মারা যায় 6 বছর, 4 বছর হয়ে গেছে বাবার মারা যাওয়ার
2 বছর পরেই হাত দিয়েছি। তো 4 বছরের টানা আমার একই ফিলিংস হচ্ছে ওখানে। তো মা বাড়ি কাউকে বলিস না, তোর ভালো লাগাটা নিয়ে থাক। ওই ভালো লাগতে লাগতে 10 জনের আইসা পয়সা পয়সা। মা তো লোকজন পছন্দ করে না এখন আর বেশি, মানে পরে নিজেকে নিয়ে নিজে নিয়ে বসবো, আমার মেয়ের ঘরে কেউ যাবে না, তো পছন্দ করে না। কারণ আমি পরে কটকট শুরু করবো, নোংরা করেছে এরকম। আর এমনিও মা পছন্দ করে না। একটা জিনিস তো অন্তত পরিষ্কার আছে, কারণ মা নিজে গিয়েও করে শুয়ে থাকে, বসে থাকে, তো খাটটুকু একটুখানি সেটুকুনি মা নিজেও করতে পারে। বলে 10 জায়গা যদি ইউজ করে ফেলি, সে ওই করতে পারবি না, সামলাতে পারবি না, আসতে দিবি না। মাই অবশ্য কেউ আসেও না, মাকে একটু ভয় পাই তো আর কি। এই করে মাথা ব্যথা গরম হয়েছে। তো সেই আমাকে কবিতা বলছে কি তোমার মাথা কী হয়েছে? আমি আমাকে বলুন তো আমার মাথাটা ঠান্ডা হবে কি করে, বলুন তো কী করলে মাথা ঠান্ডা হয়, কি ওষুধ আছে? ওষুধ ছাড়া এমনি রিমেডি বলুন দেখি। আসলে কি আমার ওয়েদারের জন্য মাথা গরম হয়েছে, এইসব কিছুই না। আসলে হচ্ছে আমার ওয়েদারটা হচ্ছে, মানে পরিবেশ পরিস্থিতিটার থেকে আমার মাথাটা গরম হয়েছে, আর কিছুই না। নাহলে আমার মতো ঠান্ডা মানুষ কেউ নেই। মানে আমার বহুত মানে আমাকে ফটাতে গেলে মানে কাঠখড় পোড়াতে হবে, পরিষ্কার কথা কাঠখড় পোড়াতে হবে। মানে আমি বোধহয় সারা বছরে 1 বার 2 বার ছুটি কিনার সন্দেহ আছে, কিন্তু আমার পরিবেশটা খারাপ হয়ে গেলে ইভেন হট এক্সচেঞ্জেও আমি রাখি না, এরকম একটা মেয়ে আমি। মানে আসলে কি আমি গুরুত্বই দিই না। আমি আমার সামনের মানুষটাকে ওকে গুরুত্ব দিই না, গুরুত্ব দিলে তবেই না রাখবো। ওর কথাকে গুরুত্ব দিই না, ওর এক্সিস্টেন্সকে গুরুত্ব দিই না, তাহলে আমি রাখবো কেন? তো সেটা না। এবার ব্যাপার হচ্ছে যে মানে জাস্ট টাইম পাস। হ্যাঁ, আর আমি যেহেতু একটু পশুপাখি নিয়ে থাকতে ভালোবাসি, তো অতটা মানুষকে তোর আমি মানে আমার পছন্দের লোক ছাড়া তাকে বাকি কাউকে আমি গুরুত্ব দিই না। আর আমার পছন্দের লোকেরা আমার সাথে এরকম করে না। আমার লোক সংখ্যা খুব লিমিটেড, কিন্তু বাকি সবার সাথে আমি টাইম পাস করি। সুতরাং ওখানে যদি কেউ বলে সূর্য পশ্চিম দিকে, ওটা আমি ওটাকে এনজয় করবো, কারণ আমি ওখানে টাইম পাস করতে পারছি। হ্যাঁ, তো সে আমার রিলেটিভ হোক বা আমার ক্লোজ সার্কেল হোক, ইভেন নেইবার্স হোক, আমি হারগিস মানে আমাকে কেউ যদি বলে যে প্রধানমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, আমি তাতেও কোনো ওষুধ। কেউ যদি বলে মানুষ হাত দিয়ে হাতে পা তুলে রাখেন, তাতেও মানে ওই করবো না আমি, কারণ আমি মানে টাইম পাস করতে দিচ্ছি। আমি দেখবো যে সে কীভাবে মিথ্যা কথাটা বলে, তো ব্যাপারে আমি এনজয় করবো ব্যাস। সময় মতো এমন হতে পারে যে তার কথা অর্ধেক হয়েছে, হয়তো নরে এই অবধি বলেছে, নরেন্দ্র মোদী অবধি বলতে পারে, নরে বলেছি শুধু, তখন আমার হয়তো ওঠার দরকার পড়েছে বা ফোন এসছে বা পাটা ঝিঝি ধরে গেছে, আমি কিন্তু উঠে বলবো, কারণ আমি টাইম পাস করতে গেছি। হ্যাঁ, অর্থ কোনো গুরুত্বপূর্ণ নয়। তারপরে কারোর বাড়িতে খাওয়া দাওয়ার ব্যাপারেও আমার খুব বাঁধন লাগে। আমার হয়তো বাইরের দিকে তাকিয়ে ওই খেতে ইচ্ছা করছে কিছু একটা। হ্যাঁ, সেইখানে ওই দূরে বসে খাওয়া অতটা মানে আমি বললাম না, আমার ওই ভালো লাগে না, মানে কোনো কন্ডিশনে থাকা। তো এর জন্যই আমি একটু দেখবো শুনবো, তার জন্য আমার দোকানের খাবার ভালো লাগে, যে দিন একটু আর একটা না যাবো না, ব্যাস হয়ে গেল। আমার সেটা আমার নিজের পকেট থেকে যায়, পরের বাড়ি খেতে হবে বিনা পয়সায় বলে, কিন্তু কন্ডিশনটা তো থাকছে, আমার সময়টা তো জীবনের নষ্ট হলো। আমি টাকা থাকতো, আমার খাওয়া না থাকতো, টাকা না থাকতো, পরের বাড়িতে ভালো মন্দ খাওয়া আছে ঠিক আছে, বা আমার গল্প করার লোক না থাকতো, টপিক না থাকতো জীবনে ঠিক আছে, আমার টপিক হাজার একটা, বরঞ্চ আমি মেনটেন করতে পারছি না সব কিছু। এই আর কি, এখন ওদেরটা ভালো হলেই মেনটেন করবো সব কিছু। তখন খারাপ জিনিসও ভালো লাগবে, তখন এমনি আমি উচ্ছে খাই, মানে বলছি আলুনিটাকেও আমি তখন সুন্দর করে দেবো। এখন ওকে রসে টসে বসে দিলে আমার মোটটা গরম হবে। হ্যাঁ, মোটটা গরম হবে না কখন, ধরো খুব ব্রাইট উজ্জ্বল জায়গা একটুখানি এই টাইম। আমি কিন্তু একটা টার্বেলের পিয়াসি না, মার্বেলের বাড়ি, মার্বেলের ঘর আমার না হলেও কোনো সমস্যা নেই। আমার হচ্ছে ড্রাইনেস। হ্যাঁ, ড্রাই থাকতে হবে, তোমার বাড়ির দুয়ার ড্রাই থাকতে হবে, তোমার বাড়ির হ্যাঁ আচ্ছা তারপরে দুয়ারটা ড্রাই থাকতে হবে। খুব ছোটো একটা ঘর, ছোটোখাটো মানে কি আমি বলছি না যে বিশাল মানে 50 লাখি বাড়ি নাই বা ছোটো ছোটো ঘর, এটা ঠিক ছোটো ঘর, দুটো ঘর হোক বড়, তারপর টয়লেট, রান্নাঘর ইভেন ড্রয়িং ডাইনিং না কি জানি হলে, মানে আলাদা করে রান্নাঘর, আবার আলাদা করে খাবার জায়গা লাগবে না, রান্নাঘরেও মানুষের খাবার জায়গা থাকে, মানে 3টে ঘর, একটা ঘরে রান্নাঘর, ওখানে বসে খাবার জায়গা, ওখানেই টিভি রাখো,
আর দুটো বড় বড় ঘর, একটা বারান্দা, বা বারান্দা না থাকুক ওই রান্নাঘরটার দিয়ে বসে বসে রান্নাও করছে, লোক দেখছে, ভালো লাগছে। আবার রান্নাঘরে যেখানে ড্রয়িং হচ্ছে, মানে এমনি বসে মানুষ খাচ্ছি আমরা, সেখানে থেকে বাইরেটা দেখছি, বেশ ভালো লাগে। মানে বাইরে আমারটা দেখতে হবে, এবং সেটা আমার চলনদারি রাস্তা, চলনদারি রাস্তা, বুঝতে পেরেছো তো? ওই ঘিঞ্জি গ্রিল দিয়ে, ঘিঞ্জি জানলা দিয়ে বন্দি করে রাখলে আমার ভালো লাগে না। ঘিঞ্জি গ্রিল তো আমার একটু ভালো লাগে না, আমার যত ডিজাইনের হোক। আর ঘিঞ্জি জানলা, মানে ঘিঞ্জি জানলা মানে কি, বেশিরভাগ দেওয়াল অল্প অল্প জানলা রাখা, ও পোষায় না, মানে খুলে রাখা, দরকার হলে বন্ধ করবো, ওইটুকুনি খাটনি খাটাই যায়। তো এই আর কি, তো তাহলেই আমি খুশি, আর আমার কিছু না। ঠিক আছে, আর কারণ রঙ যেন হালকা হয়, দেওয়াল টেওয়ালের রঙ যেন হালকা হয়, হালকা রঙ, মানে যে জিনিসটা যেন আরও হোয়াইট দেখায়, মানে চওড়া দেখায়, তো ওটা হলেই আমার খুশি। আর ফ্যান থাকুক, একটা ঝোড়ো হাওয়া গরমকালে, শীতকালে তো ওখানে বসলেই হয়ে যাবে, রোদ আসলে আসুক, তো বাইরে গিয়ে মোড়া নিয়ে বসবো, মানে আমার সামনে দিকে লোক যাবে, গাড়ি যাবে, এই যাবে, লরি যাবে, না যাক টোটো যাবে, ওটা মানে চলনদারি রাস্তা একটা, গাড়ি টাড়ি ওই গলি গলির রাস্তা না, চলনদারি রাস্তা, বেশ ভালো লাগে আমার, তাতেই আমি খুশি, খুবই খুশি। আমার কিন্তু বিশাল বাড়িঘর লাগে না, আমার লাগে হচ্ছে কমিউনিকেশনটা, মানে লোকেশনটা, স্পটটা, আমি সেটা দেখি, আর বাড়ির স্টাইলটা দেখি। এই লতা পাতা ঝুলঝুলুনি, বাংলো প্যাটার্ন, ওই প্যাটার্ন, এখান থেকে এই মন্দির করেছে, ওখানে মসজিদের চূড়া, মন্দিরের চূড়া, গম্বুজ, জাফরি, আমার কিচ্ছু দরকার নেই। হ্যাঁ, আমার টান স্কুল বাড়ির মতো বাড়ি ছড়ানো এরকম হবে, দুটো ঘর হোক তবেই আচ্ছা, নিজের উঠোন, নিজের এই বেশ সুন্দর করে গুছিয়ে, গোছানো মানে কি, ছিমছাম অজস্র এই টব হ্যানা ত্যানা না, গাছ হোক, নিচে গাছ হোক, টবের মধ্যে জল দিতে হয় না, টবগুলি একটা স্পেস নষ্ট করে, আর টবের গাছ আমার ওপর ডিপেন্ড করবে, আমি 2 দিন জল দিতে পারবো না, বা ওর কোনো সমস্যা আছে, মরে থাকবে। আর নিজে যদি মাটির সাথে লেগে থাকে, ওর নিজের ইমিউনিটিতেও বাঁচবে, তাই না, নিজের শক্তিতেও বাঁচবে, তারপরে তো প্রকৃতির জল এসব আছে, আবার আমিও দিচ্ছি, তাই না, এই জন্য আমি টব অত মেনটেন করি না। আমি চাই সবাই স্বাধীনভাবে থাকুক, এই আর কি। ছাদটা একটা পরিষ্কার খোলা ছাদ থাকবে, মানে এসে থাকুক, আমার বেশি কারুকার্য আমার পছন্দ হয়। তো যাই হোক, সেই আর কি, এরকম যদি হতো, বসতাম টসতাম, অল্প লোকজন, মানে আমার সাথে বসে অল্প লোকজন, কিন্তু সামনে লোকজন হাঁটছে চলছে, কিন্তু আমাকে নিয়ে ব্যস্ত, দেখছি টুকছি, তৈরি খাবারটা হাতে পাচ্ছি, বা দোকান থেকে চলে আসছে খাবারটা, ভালো মন্দ খাচ্ছি, বেশ সুন্দর শুকনো ওয়েদার, শুকনো হয়ে রয়েছে সব কিছু, ভালো লাগছে। একটা বোতলে জল নিয়ে বসে বসে, এরকম ভালো লাগে, যেটা আমার বাড়িতে হয়। তো মা এই জন্যই বলে, যাস না, বস, জানলা ফালনা খুলে বোতলায় বস, গিয়ে আনতে তো হবে, সেই আমাকে পাটা ভিজিয়ে, সেটাই মায়ের চিন্তা করে, তাহলে মায়ের অত চিন্তা ছিল না। সেই তো তোরে আনতেই হবে, সেই গেলে তাহলে একটু ঘুরেই আয়, মানে তাহলে একটু ভ্যানে ট্যানে করে ঘুরেই আয়, এই আর কি, বুঝেছো তো? আর এই যদি সামনে টামনে মতো নিয়ে আয়, তাহলে মা বলতে দোতলায় বস, বসে বসে গল্প কর, এই কর, মোনাকে নিয়ে যা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যা আলো জ্বালিয়েই বস। মা এমনিতে আলোটা কম জ্বালায় ইদানিং, কেন জানি না, ঠিকঠাকই করে, কিন্তু আসলে মায়ের চোখে লাগে বোধহয়, যাদের চোখে অপারেশন না, আলোটা তো বোধহয় তাদের চোখে লাগে, কিছু একটা সমস্যা আছে, নাহলে আলো জ্বালায় না কেন। সেদিন থেকে আমার এক বান্ধবী, আমার পাড়ার মেয়ে বলে কি, ও তো পিসুমণি, তুমি কী করে বুঝবে কেন পিসুমণি আলো জ্বালায় না, লাইটের বিল জানো, ইউনিট জানো কত, আমার ওকে দিতে হয়, ও বাড়ির আর্নার যেহেতু, এর জন্য যায়। আমি পাওয়ার সেভার দিয়েছে, বলে পাওয়ার সেভার দরকার নেই, দেবে কেন, বলে তো আমিও তো একটা ঘরে যেমনভাবে জ্বালিয়ে রাখি লাইট, পাওয়ার সেভার সব ঘরে চলে আসে। ও আচ্ছা আচ্ছা, মানে তোমাদের তো দরকারই নেই, দুই গেটে সরকারের আলো, মানে সরকারের আলো এমনভাবে রাখা, মানে আমাদের তো টার্নিংয়ে বাড়ি, মানে দুটো গেটের সামনে 3 মাথার মোড় পড়েছে, ওই মোড়ের মধ্যে আলো জ্বলে থাকে, আমাদের দুয়ার অব্দি এসে থাকে। আর আমার দোতলায় তো আলো জ্বালানোর দরকারই পড়ে না, মানে একটা 0 পাওয়ারও জীবনে জ্বালাতে হবে না কোনো দিন, এমনিতেই আলো হয়ে থাকে। লোকে বলে না সন্ধ্যাবেলায় 0 পাওয়ার, এমনিতে তো আমি লাইট জ্বালাই সন্ধ্যাবেলা, তারপরে আবার বন্ধ করি, তো নিচের থেকেই হয়ে যায় সব। তো সে এমনিতে মানুষ যে বলে না, ধরো যদি থাকি রাত্রেবেলা 0 পাওয়ারটা জ্বালিয়ে রাখ, আমার কোনোদিন 0 পাওয়ার জ্বালাতে হবে, মানে কাচের ভেতর দিয়ে আলো ঢুকে বেরোচ্ছে, বরঞ্চ কারো মানে পর্দা টেনে দিতে হবে, এমন অবস্থা। যেমন আমার মা শুলো তো পর্দা টেনে দিতে হবে,
কারণ মা এক ফোঁটা আলো ফালোতে শুতে পারে না। আর আমাকে যদি পুজোর প্যান্ডেলেও কেউ বলে যে ঠাকুর মানে লোকজন চলে গেছে, রাত 10টা হয়ে গেছে, পুজোর প্যান্ডেলে লোক নেই, জমজমাট পুজোর প্যান্ডেলে হাজার একটা আলো, এবার ক্লান্ত হয়ে গেছেন, আপনি এখানে শুয়ে পড়েন, মানে শোয়ার মতো ইসে আছে, শুয়ে পড়েন আপনি এক জায়গায়, মানে লোকজন আসছে ঠাকুর দেখছে, কিন্তু আমাকে দেখতে পাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি লোকজনকে। হ্যাঁ, এরকম করে আলো টালো আমি কিন্তু শোলেন ঘুমাই করবো। আমার কিন্তু আলোর সমস্যা নেই, আমার মায়ের ওদের ভেন্টিলেটেড দিয়ে একটুখানি আলো ঢুকেছে, ওরে সারা শোনা, ওই তো ভেন্টিলেটেড দিয়ে আলো ঢুকেছে, বন্ধ কর। আগে আমার ঘরে আলো জ্বলতো, মা শুতে পারতো না, বাবা হয়তো কম্পিউটার দেখতো, মা মধ্যখানের ঘরে শুয়ে রয়েছে, বাবা ভেন্টিলেটর দিয়ে আলো ঢুকেছে বাবার ঘরের থেকে। আর রেগে যেত বাবা, এত কন্ডিশন কিসের জন্য, এত মানে ম্যানিয়া কিসে, মানে ইয়ে কিসে, এইভাবে হলে হয় না, ওইভাবে হলে হয় না। এখন পারে, আমি তো চোখের মধ্যে মিশে দাও, ও মা তুমি কি ওই ইয়ের মতো দেখি, যে কি জানি হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী ছিল না, পুরো পায়ের মধ্যে ধুলো লাগছে বলে পুরো পৃথিবীটাকে ইসে দিয়ে ঢাকছে, নিজের পায়ে জুতো করো, তুমি নিজের চোখের মধ্যে রুমে ওঠো। এই আবার মানুষ তো এমনিও রুমাল দিয়েছে, যেমন আমি অনেক সময় চোখের মধ্যে, আমি তো এমনি করে হাত দিয়ে শুই, সে হাত দেওয়াটা বন্ধ করে দিয়েছে পিটিয়ে, নাহলে আমি তো চোখে হাত দিয়ে শুলে আমার তো মানে বোধহয় সারা বছর ঘুমোতে থাকবে, মানে চোখের সামনে যদি কেউ লাইটিংয়ের কাজও করে তো আমার ঘুম হবে, আমার কোনো সমস্যা নেই, মানে আমার সমস্যাই নেই, আমি মেঝেতে শুতে পারি, সব কিছুতে শুতে পারি, শুধু ওয়েদার ভালো থাকতে হবে, মুড ভালো থাকবে, ওয়েদার ভালো থাকবে, বাস আমার সব কিছু। মুড অফ থাকলে বিরিয়ানিতেও আমি পছন্দ করি, মুড ভালো থাকলে আমি দাঁড়িয়ে মানে শুকনো, মানে শুধু কচুরি আলুর তরকারি দিয়ে খেয়ে আমি 3 বেলা খেয়ে করতে পারি, মানে কোনো অবজেকশন নেই, এমন অবস্থা। সেই মুডটাই আমার অফ ছিল, মানে অফ হয়ে রয়েছে। কালকে যদি রোদ ওঠে, মানে আমি জানি যে আমার রোদের সিজন আসলে, মানে সানি সিজনটা আসলে ঠিক আছে, আমি একদম শিওর, হাজার ভাগ শিওর, এরকম আমার অনেকবার হয়েছে, হয় প্রায়ই হয় আমার বৃষ্টি, মানে গরমকালেও যদি এরকম ইসে টিসে হয় না, মানে 1 দিন 2 দিন বৃষ্টি হলো ঠিক আছে, গরম লাগছিল, বৃষ্টি হয়ে শরীরটা ভালো লাগছে, সেটা হতে পারে, কিন্তু নিম্নচাপ, বৃষ্টি, খেদাপদে আমার অসুবিধা হচ্ছে, ওই আর কি। যাই হোক, অনেক কথা বললাম, অনেকটা দেখি তো কতটা কথা বললাম তোমাদের সাথে, বাবা গো বাবা গো বাবা, আমার তো পুরো খেয়ে নিয়েছে, তোমরা তো বলবে না কি রে বাবা, ও মা গো, আমার পুরো জিভি খেয়ে নিয়েছে। আমি বললাম না এই যে ইয়েটা খুব খারাপ হয়, কী বলে এটা না, ফেসবুকটা সবসময় খুব খারাপ হয়, বলি না তোমাদেরকে।